মানে এগিয়ে আসুন, দুজন এগিয়ে আসুন। কে আসবে কিনা সামনে বসুন। না, খোলা যাবে না। খোলা ওটা আছে, ওনাকে দিয়ে দিন। করে নিয়েছেন? এক্সচেঞ্জ করে নিন। এরকম খামে ঘরের মধ্যে সিটি যাবে, ঠিক আছে? কোথায় বাড়ি? শীতের মোড় আপনার? আরামবাগ। আরামবাগ সিটি যায় না, আরামবাগ অ্যানাউন্সমেন্ট হয় বা হোয়াটসঅ্যাপ যায়। এই যে ম্যাটারটা দেখলেন, এটাই হোয়াটসঅ্যাপে যাবে। শুধুমাত্র কাস্টমারের নাম খান জুমান নাম্বার থাকবে না, বাকিটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমাদের টপিক হচ্ছে এলপিজি। এলপিজি কি জিনিস আমরা জানি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। হ্যাঁ, লিকুইয়াম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড কেন? লিকুইড কেন বলছেন? প্রোপানন বিউটান গ্যাসকে চাপ দেওয়া হচ্ছে, তাই এলপিজি হচ্ছে। লিকুইড কেন বলছেন, লিকুইফাইড কেন বলছেন আপনি? আমি জাস্ট ফুল ফর্মটাই জানি, আপনাকে আমি বলেছি। ভিডিও পাঠিয়েছিলাম আমরা, হ্যাঁ, ভিডিওটা পড়েছি, দেখেছিলেন? ভিডিওটা দেখেছি। দেখে কি বুঝলেন এলপিজির ফুল ফর্ম? এলপিজির ফুল ফর্মটা হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কেন? তো আমরা লিকুইড ফর্মে আপনার সিলিন্ডারের মধ্যে যেটা ওটা শক্তি মানে ভিডিও দেখেছিলেন? ইন্ডিয়ান গ্যাসের দেখেছিলেন? ওখানে বলেছে তো কেন এলপিজি। আপনি একটু বলে দিন। আমি বলে দেবো? হ্যাঁ, বলে দিন। আমি বলে দিলে তাহলে আপনাকে ভিডিও পাঠিয়ে লাভ হবে? আমি তো বলে দেওয়ার জন্যই আছি। না, ভিডিওটা আমি জাস্ট ইন্সপেকশনের ওইগুলো দেখেছি। সি ফর জানি আমরা। জানি, এর ফল জানি। এর ফল লিকুইফাইড। উনি যেটা বলছেন এটা ঠিক আছে। এর ফল লিকুইফাইড। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম, পি ফর পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? তো এখানে লিকুইড হবে না। লিকুইড কেন না হবে না? এখানে অলরেডি গ্যাস আছে, রাইট? গ্যাস মানে হচ্ছে, গ্যাস কি জিনিস জানি? গ্যাস কি জিনিস জানি না। আকার নিরাকার গন্ধ কোনো কিছু নেই। বন্ধ আছে, বাট উই ক্যানট সি ইট উইথ আওয়ার বেয়ার আইস। হ্যাঁ, না এটা নয়। এবার ফিরে যান আপনার এই ছোটবেলার দিকে। যে কোনো পদার্থের কয়টা অবস্থা থাকে? তিনটা অবস্থা। কি থাকে? লিকুইড, সলিড অ্যান্ড গ্যাসীয়, তাই তো? তাই থাকে তো? এটা কি আছে? সলিড। এটা কি আছে? লিকুইড, ঠিক আছে? আর গ্যাসীয়টা আমরা দেখতে পাই। দেখতে পাই না, সেটাকে আমরা ইউজ করছি প্রতিনিয়ত। যেমন অক্সিজেন নিচ্ছে এখন, নিচ্ছি, বা হাওয়া নিচ্ছি, এটা গ্যাসীয় বলতে পারেন আপনি। ক্লিয়ার? তো তিনটা অবস্থা থাকছে, তিনটা অবস্থার মধ্যে একটা অবস্থা অলরেডি নির্ধারণ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য গ্যাস। গ্যাসটা অলরেডি আপনার কনফার্ম যে ওটা গ্যাসই আছে, রাইট? তাহলে লিকুইড এখানে কোনো অবস্থায় হওয়া সম্ভব নয়। এবার লিকুইফাইড কেন বলছি আমরা? লিকুইড তো সম্ভব নয়, কিন্তু লিকুইফাইড বলছি। লিকুইফাইডটা কেন বলছি আমরা, সেটা আমরা যাবো। তার আগে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মানে কি জিনিস বুঝতে পারছি আমরা? পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি বলতে পারেন, ঠিক আছে? তো লিকুইফাইড, এবার হচ্ছে লিকুইফাইড। এই যে গ্যাসটা আমরা যখন স্টোর করবো, তখন কোথায় স্টোর করব? কোনো একটা জায়গার মধ্যে, কোনো একটা
কোনো একটা কি বলে সলিড জায়গার মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে আমরা রাখবো সেটাকে। ধরুন এই বোতলটার মধ্যে যদি আমি রাখি তাহলে আমি গ্যাসটা কিভাবে রাখবো? যদি আমি গ্যাসীয় ফর্মে তাকে রাখি তাহলে সে কি আমি ই করতে পারবো বা তাকে ইউজ করতে পারবো বা তাকে ইউজ পরিমাণে স্টোর করতে পারবো? পারবো না। তো সো ফর দ্যাট আমরা কি করব, গ্যাসটাকে যখন এখানে ঢোকাবো তখন বাই প্রেসার ইউজ করবো। ওকে, প্রেসারের মাধ্যমে এটাকে একটা হিউজ পরিমাণ দেবো। যখন আমি প্রেসার দেবো অতিরিক্ত পরিমাণে তখন অটোমেটিক্যালি গ্যাসটা লিকুইড কন্ডিশনে চলে আসবে, তাকে কেউ করতে হবে না। যখন একটা ছোট পাত্রের মধ্যে আমি হিউজ পরিমাণ গ্যাসটা ঢোকাবো অটোমেটিক্যালি সে লিকুইড ফর্মে চলে যাবে। সেম যখন লিকুইড ফর্মে চলে যাচ্ছে তখন কিন্তু সে আবার যখন আমরা ইউজ করি তখন কি ফর্মে ইউজ করছি, আমরা কিন্তু গ্যাসীয় ফর্মে ইউজ করছি, আমরা কিন্তু লিকুইড ফর্মে ইউজ করতে পারছি না। পাচ্ছি কি? সিগারেট খান? সিগারেট খান? দুজনই খান? খান না? আপনি খান। সিগারেটে আমাদের দিয়ে লাইটার ইউজ করি, লাইটারের মধ্যে কি থাকে? গ্যাস, তাই তো? দেখা যায় যেহেতু ওটা ভিজিবল, কিন্তু সিলিন্ডারের গ্যাসটা দেখা যায় না কারণ ওটা ভিজিবল নয়, ওটা কাচের পাত্রে রাখা নেই তাই, রাইট? ওই যে লাইটার আছে দেখুন, লাইটারটা যখন আমি মারছি ইউজ করছি তখন কি করছে? গ্যাস ফর্ম ইউজ হচ্ছে। গ্যাস ফর্মে ইউজ হচ্ছে। এবার কখনো যখন লাইটারে গ্যাস ভরতে যাবেন নেক্সট টাইম তখন বলবেন পুরোটা ভরে দিন। কি বলবেন? পুরোটা ভরে দিন। দেখবেন পরের রাত থেকে আবার লাইটার চলবে না। কেন চলবে না? কেন চলবে না? আমার একটা সিলিন্ডারে গ্যাস আছে, সিলিন্ডারে যদি আমি 100% ফুল করে দিই গ্যাসটা, তাহলে আমার এই গ্যাসটা আমি ইউজ করতে পারবো না, নট ইন ইউজ কন্ডিশনে চলে আসবে। কেন আর হবে? একটা প্রেসার ক্রিয়েট হবে ভেতরে। কি ক্রিয়েট হবে? প্রেসার ক্রিয়েট হবে একটা। প্রেশার ক্রিয়েট হবে। আর আইডিয়া নেই কেন? আইডিয়া নেই কেন? আইডিয়া নিতে হবে না, গেট আইডিয়া। কোনো একটু জায়গা তো ফাঁকা রাখে ওটা। কেন রাখে সেটা জানতে চাইছি। হয়েছে? তাহলে কি ভিডিও দেখলেন? কি বলা হয়েছে? ভিডিও দেখেননি? দেখেছি ভিডিওটা, অ্যানালাইসিস করেননি? অ্যানালাইসিসটা সেরকম ভাবে হয়। গুড। তাহলে এগোবো কি করে? এটা সিলিন্ডারে 100% কখনোই ফুল করা সম্ভব নয়। যদি 100% ফুল করি তাহলে এখানে এয়ার থাকবে না, নো এয়ার, তাই তো? নো এয়ার মানে হচ্ছে আমাদের সিলিন্ডার থেকে যখন গ্যাসটা বেরোবে তখন লিকুইড ফর্মে বেরোতে পারবে না। আমরা ছোটবেলায় প্র্যাকটিক্যাল করেছিলাম ফিজিক্সে, মনে করে দেখুন ফিজিক্যাল সায়েন্সে প্র্যাকটিক্যাল করেছিলাম। কি করেছিলাম? একটা গ্লাস নিয়েছিলাম, গ্লাসের মধ্যে জল ভর্তি করেছিলাম, তার উপর দিয়ে একটা পেপার দিয়ে সেটাকে ঢেকে দিয়েছিলাম, দেওয়ার পরে গ্লাসটাকে উপর করে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখবেন আমার পেপারটাও পড়েনি বা হাতটা সরিয়ে নিয়েছিলাম উপর থেকে, নিচ থেকে পেপারটা পড়েনি, জলটা পড়েনি। কারণ কি? ডিউ টু দ্য ভ্যাকুয়াম বা হাওয়া, এয়ার প্রেশার, তাই তো? সে এয়ার প্রেশার এখানে যদি আপনার যদি এখানে এয়ার না থাকে তাহলে এখান থেকেও সেম পর্যায়ে গ্যাসটা বেরোতে পারবে না। আর বেরোলেও সেটা লিকুইড বেরোবে। লিকুইড বেরোবে মানে এক ফোঁটা লিকুইড মানে হচ্ছে এই রুমটা ভর্তি করার জন্য যথেষ্ট। ঠিক আছে? যদি এক ড্রপ মানে আপনার সিলিন্ডারে যে গ্যাস আছে তার থেকে এক ড্রপ যদি আপনি এখানে ফেলে দেন, ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেন, পুরো ঘরটা জ্বালানোর জন্য যথেষ্ট। বুঝতে পারলাম? সেখানে 14 কিলো 200 গ্যাস আমার এর মধ্যে থাকছে ডোমেস্টিকের ক্ষেত্রে, তাই তো? 14 কিলো 200 গ্যাস আমার যেটা থাকছে এর মধ্যে, তার মধ্যে থেকে আমি 100% আরো বাকি যে আমার 85%-এর পরে আরো 15% ফাঁকা থাকছে, সেটা যদি আমি এখানে ভরে দিই তাহলে কি হবে? এটা পার্সেন্টেজ বেড়ে যাবে। প্রথমত দুটো সমস্যা হবে, একটা হচ্ছে এ প্রেশার তৈরি করবে বেরিয়ে আসার জন্য, ঠিক আছে? গ্যাসটা বেরিয়ে আসার জন্য প্রেশার, মানে ওর তো একটা ক্যাপাসিটি আছে সিলিন্ডারে, সেই ক্যাপাসিটির অতিরিক্ত যখন দেবো আমরা তখন অটোমেটিক্যালি সে বেরিয়ে আসতে চাইবে ভেঙে আর কি। সেকেন্ড হচ্ছে যদি আমি এখানে ইয়ার না রাখি তাহলে কি হবে? এই যে আমরা এটাকে কি করেছিলাম, গ্যাসীয় অবস্থা থেকে তরলে বা বাই প্রেশারের জন্য তরল হয়েছিল, যখন আবার আমার এখান থেকে বেরোবে তখন কিভাবে বেরোবে? গ্যাসীয় ভাবে বেরোবে না তরল বেরোবে? গ্যাসীয় বেরোবে। গ্যাসীয় বেরোতে গেলে আমার কি লাগবে? এয়ার লাগবে। উইদাউট এয়ার আপনি কি এটাকে কনভার্ট করতে পারবেন? পারবেন না। কারণ এয়ার তো সেই জায়গাটা এসে ফিল করবে, ওই গ্লাসের মতো যেমন আছে সেম, সেই জায়গাটাতে ফিল না করে তাহলে কি আমার আসবে জলটা? আমার গ্যাসটা আসবে না। গ্যাসটা যদি না আসে তাহলে আমি ইউজ করবো কি করে? ঠিক আছে? এবার আপনি কিছু কাস্টমারের জায়গায় যে দেখবেন কি করবে কাস্টমাররা, কাস্টমাররা কি করে, এখানে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডার থেকে এখানে পাইপ নিয়ে এসে এখানে নিচে ওভেন ইউজ করবে। তাহলে আপনি আমাকে সেকেন্ড কোশ্চেনই করবেন, স্যার তাহলে এরা কি করে ইউজ করছে, রাইট? কি করে ইউজ করছে তারা?
বোঝেননি? মানে সিলিন্ডারটা আপনার উপরে আছে। সিলিন্ডারের হাইট উপরে আছে, ওভেনের হাইট নিচে আছে। এই যে এই কন্ডিশনে আছে। আমি এখন কমিয়ে দিলাম। এই যে এই কন্ডিশনে আছে নিচের দিকে। এখানে ওভেন রাখা আছে, এখানে সিলিন্ডার রাখা আছে। ওকে, বা এখানে কন্ডিশনগুলো ঠিকঠাক দেওয়া নেই, ওটাই দেওয়া আছে, এই কন্ডিশনে রাখা আছে। এখানে তো আপনার লেখা আছে যে আপনার ইনফ্লেমেবল জিনিসের থেকে দূরে রাখতে হবে গাড়ি। ফটোটা দেখুন, নাই সেটা আমি আপনাকে দেখতে বলছি না তো, শুধু ফটোটা দেখতে বলছি। ওভেন যেটা আছে সেটা সিলিন্ডারের পাশে রাখা আছে এবং নিচে রাখা আছে, সিলিন্ডারের নিচে। সিলিন্ডারের হাইট ওভেনের থেকে উপরে আছে। ফটোটা দেখে বুঝতে পারছেন? সিলিন্ডারটা উপরে, ওভেনটা নিচে। ওভেনটা নিচে, তাহলে এরা ইউজ করছে কি করে? এখানে ওভেনে যেটা আসবে সেটা কি গ্যাস আসবে না লিকুইড আসবে? এটা লিকুইড আসবে। হ্যাঁ, গ্যাস আসবে না লিকুইড আসবে? গ্যাস আসবে না। তাহলে ইউজ করছে কি করে? গ্যাস না হলে ইউজ হচ্ছে কি করে? আমি ও আরামবাগে কাজে যাবে, ইভেন ওর বাড়িতেও থাকতে পারে, নিচে ওভেন রেখে ইউজ। আচ্ছা, আপনার বাড়িতে নিচে আছে? সমস্যা নেই। গ্রামের দিকে এটা হবেই 100%, মানে না, প্রায় 50% আপনার কানেকশন পাবেন যেগুলো নিচে ব্যবহার করছে, আর সেই নিচে যেগুলো ব্যবহার করছে সবগুলোকে উপরে তুলতে হবে, সেটাও আপনার ডিউটি। ওকে, এই জায়গায় যদি ধরুন কোনো কাস্টমারের বাড়িতে নিচে গ্যাস আছে, ওরকম ভাবে ইউজ করা হচ্ছে, তো আমাদের তো গাইড করতে হবে যে কেন উপরে তুলতে হবে, সেটা তো কাস্টমারকে বোঝাতে হবে। সেই জন্যই তো আমি টপিকটা গেছি না। তাহলে আপনাকে আমি কি মনে হয় আমার ভ্যালুয়েবল টাইম আপনার পেছনে এভাবে ওয়েস্ট করছি? কি কারণ হতে পারে? লিকুইড আসবে না গ্যাস আসবে ফার্স্ট বলুন। গ্যাস আসবে আপনার, গ্যাসই আসছে, গ্যাসই আসবে। ও বলছে না, আপনার কি আমি ধারণা? দেখিনি কোনোদিন নিচে রাখতে, আমি উপরেই দেখি সবসময়। আপনার কি আসবে দেখার না দেখার সাথে সম্পর্ক নেই, গ্যাসই আসবে, লিকুইড আসবে না। আমি বলবো দুটোই আসবে, লিকুইডও আসতে পারে গ্যাসও আসতে পারে। যেহেতু পাইপ লাইনটা নিচে আছে হুম পাইপ লাইনটা যেহেতু নিচের দিকে নামছে হুম সেহেতু মানে উপর দিকে ওঠার কোনো চান্স পাচ্ছে না, হুম। বাতাসটা হয়তো উপরের দিকে যেতে চায়। গ্যাসের ধর্ম কি? গ্যাসের ধর্ম উপর দিকে যাবে। এই গ্যাস অলওয়েজ কি করবে? উপর দিকে যাবে, উদ্বায়ী পদার্থ তো, সেটাকে বলতে গ্যাস উদ্বায়ী পদার্থ। তার সাথে মানে ওই যেটা আমাদের লিকুইড থাকছে সেই গ্যাসের সাথেও চলে যাচ্ছে, এরপরে বিপদ না, বুঝতে পেরেছি আপনার কথা আমি। এখানে কি আছে? রেগুলেটর আছে আমার সিলিন্ডারের উপরে, রেগুলেটর থেকে এখানে আমার, এখানে অলরেডি আমি 50% ফাঁকা রেখেছি তো, তাহলে আবার এখান থেকে যখন বোতল থেকে বেরোবে তখন কি বেরোবে? গ্যাস বেরোচ্ছে, গ্যাসই হয়ে বেরোচ্ছে সে। গ্যাস বেরিয়ে এই অবধি গ্যাসই আসলো বা এই অবধি গ্যাসই আসলো, যখন সেম রেঞ্জে চলে আসবে, সেম রেঞ্জে চলে এলো তো, তখন তো কি করবে? উপর দিকে যেতে চাইবে, উপর দিকে তো যেতে পারছে না, তাহলে এখানে কি হবে? স্টোর হবে। এখানে কি হবে? স্টোর হবে। স্টোর হওয়ার পরে তারপরে তো এখানে আসবে, নিচের দিকে আসবে। স্টোরটা হচ্ছে এখানে, স্টোর হওয়ার পরে এ কি ফর্মে যাবে সে ও ডিসাইড করবে, বা সিলিন্ডার প্রেসার ডিসাইড করবে। বুঝতে পারলাম? সিলিন্ডার প্রেসার অ্যাকচুয়াল ডিসাইড করবে সিলিন্ডার প্রেসার। সিলিন্ডার প্রেসার যদি লো থাকে তাহলে তরল হবে, সিলিন্ডার প্রেসার হাই থাকে তাহলে গ্যাস হয়েই বেরিয়ে যাবে, বা তরল বা লিকুইড মিডিল ফর্মে যেতে পারে। ফর দ্যাট কজ আমরা বলছি ডেঞ্জার। যদি এখানে অবধি আমার লিকুইড আছে, লিকুইডটা যখন এখানে লিকুইড হতে থাকবে, লিকুইডটা অটোমেটিকলি, লিকুইডটা কি করবে? লিকুইড তো নিচের দিকে আসবে, মানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকে আসবে। যখন নিচের দিকে আসবে, লিকুইডটা যদি কোনোভাবে তারপর ওভেনে পৌঁছে যায়, হুম। কেন? কারণ লিকুইডটা এখানে আসার পরে হাওয়া পেয়ে যাবে, এয়ার পেয়ে যাবে ওভেন থেকে। যে এয়ার পেয়ে যাবে সে কি করবে? গ্যাসে পরিণত হবে, হিউজ পরিমাণ গ্যাসে পরিণত হবে। সেই জন্য কি করবে দেখবেন, আপনার ওভেনটা যখন আবার পেছন দিকটা দেখবেন, ওভেনের এখানে কিন্তু আবার নব থাকে ছোট, এই যে নবটা আছে, নবের গোড়ায় ছোট একটা, কি বলবো, একটা সুসও ঢুকবে না এরকম একটা পিন থাকে, যে পিন দিয়ে আপনার গ্যাসটা রিলিজ হচ্ছে, রাইট?
ওটা গ্যাস রিলিজ হচ্ছে, ওই পিন দিয়ে কিন্তু আবার বেরোবে না, কি বলে ওটাকে, লিকুইড বেরোবে না। ক্লিয়ার? এবার কি হয়, যদি কোনো কারণে এই ওভেনের এই পিনগুলো খারাপ থাকে, বা ওভেনের নব খারাপ থাকে, বা অন্য কোনো পার্টস খারাপ থাকে, বা কোনো জায়গায় লিকেজ থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে, বা এই পাইপে যদি কোথাও লিকেজ থাকে বা পুরোনো পাইপ থাকে, ফাটা থাকে, তাহলে সেক্ষেত্রেও এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায়। এবং অ্যাজ পার আওয়ার গাইডলাইন্স, যদি কোনো কাস্টমার নিচে রেখে ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের রাইটস দেওয়া হয়েছে ওই কানেকশনটি হোল্ড করতে। মানে আমাদের কাছে এই রাইটসটা আছে, আমরা কানেকশন ডেলিভারি করবো না, এরকম মতো সে উপরে না তুলবে। উইদাউট কানেকশন সেফটি আমরা তার কানেকশনে সিলিন্ডার ডেলিভারি করতে বাধ্য নই, অ্যাজ পার মিনিস্ট্রি গাইডলাইন্স। ক্লিয়ার? আমাদেরকে তো এটা বোঝালে হবে না, ভয় দেখালে তো হবে না এখানে কাস্টমারকে, আমাকে কাস্টমারকে বোঝাতে হবে তার কি সমস্যা হচ্ছে। প্রথমত কি সমস্যা হচ্ছে, এই অবধি আমার সিলিন্ডারে যে গ্যাসটা আসছে সেটা কতক্ষণ আসবে, গ্যাসের ধর্ম কি, গ্যাস উপর দিকে যায়, কিন্তু নিয়ে আসছে কোথায় কাস্টমার, নিচের দিকে নিয়ে আসছে, কতক্ষণ অবধি আসবে, যতক্ষণ প্রেশার থাকবে, রাইট? প্রেশার খতম, এন্ড, তাই তো, প্রেশার খতম, এন্ড। আরো একটা অভিযোগ আপনারা পাবেন যখন গ্রামের দিকে যাবেন, বা গ্রামের দিকে বিশেষ করে শীতের দিনে গ্যাস কম দিন যায়, রাইট? উইন্টার সিজনে কম দিন যায়। এখন এই অভিযোগটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, কম দিন যাচ্ছে। কেন কম দিন যাচ্ছে? অনেকে বলবে আমার গরম জল হয় স্নান করার জন্য, তার জন্য কম দিন যায়, কিন্তু আসল কি কারণ সেটা? সেক্ষেত্রে আমাকে আগে জেনে আসতে হবে গ্যাস কি, ঠান্ডা, গরম, না অনুভূতিহীন? গ্যাস গ্যাস কি, কেমন, এলপিজি কেমন হবে, ঠান্ডা হবে, গরম হবে, না অনুভূতিহীন হবে? ঠান্ডাও হবে না, গরমও হবে না। শিওর? ঠিক হবে না, কিন্তু ওটা যখন লিকুইডে থাকছে, হুম। শীতকালে আমরা জানি যে কোনো লিকুইড জিনিস ঠান্ডা হয়েছে, জমে যায়। জমে যায়। হুম। তো সেই সেটা জন্য কিন্তু যে আপনার লিকুইডটা রয়েছে ভিডিও সেটা দেখেননি অনেক ঠিকঠাক, সময় জমে যেতে পারে। ভিডিও দেখেননি ঠিকঠাক কেউ। গ্যাস জমে গেলে তাহলে হয়ে গেল, শেষ। গ্যাস গ্যাস যদি জমে যায় তাহলে আমরা কয়েক ফুট নিচে নেমে যাব, বুঝতে পারলাম? সেটা কারণ আমাদের আমাদের ভূখণ্ডের নিচে হিউজ পরিমাণ গ্যাস আছে। মানে লিকুইড অবস্থায় তো সিলিন্ডারে থাকছে না, হুম। সেই সময়ের কথাটা বলছি। সেই সময় কি অবস্থায় মানে থাকছে? ওই গ্যাসটা মানে একটু জমে যাওয়ার মতো ভাব থাকে, যে বাতাসের সংস্পর্শে এরকম কিছু। ধর্মের থেকে আবার ওই ক্লাস 7 এইটে ফিরে যেতে হবে, সম্ভব নয়। সিলিন্ডারে যখন আমার গ্যাস আছে, সেটা গ্যাসটা এবার থেকে আপনার বাড়িতে যখন যাবেন সিলিন্ডারে একটু হাত দিয়ে দেখবেন, শীতের সময় হাত দিয়ে দেখবেন, গরমের সময় হাত দিয়ে দেখবেন, অল টাইম ঠান্ডাই থাকে। রেগুলেটর খুলতে পারেন, সিলিন্ডার থেকে রেগুলেটর রিমুভ করতে পারেন, পুশ করে খুলতে হয়। কি করে খুলতে হয় জিজ্ঞেস করে নি, পারেন কি পারেন না? একদিন করেছি। গেল। আপনি আমি প্রায় করি, গ্যাস শেষ হলে আমি কালকে দুজনে 15-30 বার খুলবেন আর লাগাবেন। রেগুলেটর যদি খারাপ হয়, কি কোম্পানির গ্যাস? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। যদি খারাপ হয়, ইন্ডিয়ান বিনা পয়সা রেগুলেটর দেবে আপনাকে, ঠিক আছে? প্রসেস আমি বলে দেবো। কিন্তু 15-30 বার খুলবেন, লাগাবেন, নিজের রেগুলেটর ভাঙুন বা নিজের রেগুলেটর খারাপ করুন, ভাঙবেন না, আবার খারাপ করুন, সমস্যা নেই, কিন্তু আমার কাস্টমার রেগুলেটর খারাপ করা যাবে না। ক্লিয়ার? তো কোথায় ছিলাম যেন? ঠান্ডা, অলওয়েজ প্লাস সিলিন্ডারে তখন হাত দিয়ে দেখবেন সিলিন্ডারটা ঠান্ডা কন্ডিশনে থাকবে, গ্যাস অলওয়েজ ঠান্ডায় থাকবে, গ্যাস গরম হবে না, হিট হবে না, ঠান্ডা। এবং এইখান থেকে আসছে, আসার পরে যে ঠান্ডা, যেহেতু অলরেডি সে কি, তার ধর্ম কি ঠান্ডা, প্লাস বাইরের পরিবেশ কি ঠান্ডা। ঠান্ডা, তাহলে সেক্ষেত্রে সে কি পুরোটা বেরোতে চাইবে? বেরোতে চাইবে না। এবার যদি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যান, আপনারা দেখবেন যারা রান্না বান্না করে তারা গরম জল ঢালছে, বা গরম জলের মধ্যে সিলিন্ডারটাকে বসিয়ে রেখেছে, বা রেস্টুরেন্টের মধ্যে। কেন? ওই কারণের জন্য, ঠান্ডা যে গ্যাসটা ওটাকে যখন হিট দেবে তখন অটোমেটিক্যালি ওটা গরম হবে। বাট ভেরি রিস্ক, যে কোনো সময় ওটা সমস্যা হতে পারে। আবার অনেক জায়গায় দেখবেন সিলিন্ডারটা কাত করে দিয়েছে বা উল্টে দিয়েছে, যাতে বেরোতে পারে গ্যাস। বেরোতে পারে। কাত করে দেওয়া দিলেও কিছুটা বেরোয়, কিন্তু যারা উপর করে দেয় তাদের ক্ষেত্রে কি বেরোয় আমি জানি না, ঠিক আছে? তো এই যে কাত করে দিয়েছে বা উপর করে দিয়েছে, দুটো ক্ষেত্রেই ওই একই সিস্টেম,
ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট যেগুলো হয় দেখবেন রেস্টুরেন্ট, আগে হতো এখন তো অনেক কমে গেছে আমাদের চেকিং ফেকিং করার পরে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই বিয়ে বাড়ি ফাড়িতে দেখবেন আগুন লেগে যায়, বা কোথাও মেলা ফেলা হচ্ছে সেখানে আগুন লেগে যায়। এই কারণ হচ্ছে, অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এলপিজি। বা বস্তি বাড়ির ক্ষেত্রে বস্তির পর বস্তি পড়ে গেছে, প্রত্যেক বছরই খবর শোনা যায়, একটা দুটো তিনটে চারটে খবর ঘটনা চলে, এটার একটা কারণ হতে পারে। বা শর্ট সার্কিটও হয় অনেক ক্ষেত্রে ইলেকট্রিকের, এটারও একটা কারণ। ক্লিয়ার? তো গ্যাসটা আমার কত অবধি আসবে, যদি আমার সিলিন্ডার 50% থাকে 50% অবধি ও ঠিকঠাক আসবে, 50% পর থেকে লিকুইড হওয়া শুরু করবে, তাই তো? 50% অবধি ঠিকঠাক আসবে, 50% পর থেকে লিকুইড হওয়া শুরু করবে। এই কনসেপ্ট বোঝা গেছে? তাহলে এবার থেকে আপনার বাড়িতে যে গ্যাস আছে সেটা কি করবেন, নিচে রেখে ইউজ করবেন, তাই তো? একদমই না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এখানে দেখুন, এই যে গ্যাসটা আমার জমে ছিল বললাম, বিয়ে বাড়ি বা আদার্স রেস্টুরেন্ট বা কমার্শিয়াল যারা ইউজ করে তারা তো গরম জল ঢালছে, আপনি কি বাড়িতে গরম জল ঢালছেন? ঢালছেন না। তাহলে কি হচ্ছে, আপনার এই 2 থেকে 2.5 কিলো গ্যাস কিন্তু এখানে থেকে যাচ্ছে, যেটা আপনি রিটার্ন করছেন, ঠিক আছে? 2.2 কিন্তু গ্যাসটা আপনার থেকে যাচ্ছে সিলিন্ডারের মধ্যে, আপনি বুঝতে পারছেন না। আপনি যদি বলেন যে তাহলে সেক্ষেত্রে কি আমি, ধরুন আমি এটা ইউজ করে দিলাম, ইউজ করে নেওয়ার পরে আমি ওভেনটাকে উপরে তুলবো, তাহলে কি আমি গ্যাসটা পাবো বাকিটা? পাবেন না। আর যদি আবার হিট প্রয়োগ করেন তখন আমার পেতেও পারে, ঠিক আছে? কিন্তু যদি প্রথম থেকেই আপনি উপরে রেখে ইউজ করেন তাহলে কিন্তু পুরো গ্যাসটা আপনার ইউজ হবে, এই 2 থেকে 2.5 কিলো গ্যাস কমবে না। আর কাস্টমার আপনার এখানে কনভার্ট হবে হচ্ছে 2 কিলো 2.5 কিলো, 2 থেকে 2.5 কিলো গ্যাসে, যে 1 কিলো গ্যাসের দাম আপনার কত পড়ছে, 65 টাকা সামথিং পড়ে, 2.5 কিলো গ্যাসের দাম কত, প্রায় 200-300 টাকা। এই 200-300 টাকা আপনি লস করছেন, একটা শুধুমাত্র একটা টেবিলের জন্য। একটা টেবিলের দাম 150, 200 বা 300 টাকা, বা ইট দিয়ে করে নিন না, ক্লিয়ার? গ্রামের দিকে কাঠের অভাব নেই, কাঠ দিয়ে করে নিন বা ইট দিয়ে করে নিন, রাইট? তো এখানে আমাকে কনভার্ট করতে হবে। আর মেজর হচ্ছে আমাদের হচ্ছে সেফটি, আমাদের আমাদের এই যে 2 কিলো 2.5 কিলো গ্যাস হচ্ছে কাস্টমারের প্রফিট, আর আমাদের প্রফিট হচ্ছে তাকে সেফটিতে আনা। এটাই উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমাদের, আমাদের উদ্দেশ্য কাস্টমারের বাড়িতে যে 236 টাকা কালেক্ট করা নয়, আমাদের উদ্দেশ্য কাস্টমার বাড়িতে যে তার রান্নাঘরের কন্ডিশনটা ভেরিফাই করে তাকে প্রপার কন্ডিশনে রাখা। কারণ যখন অ্যাক্সিডেন্টটা হবে, অ্যাক্সিডেন্টের এগেনস্টে ডিলারও কেস খাবে, আমরাও কেস খাবো, সাথে এসপিসিরও কেস খাবে, তার রেটিং পড়ে যাবে। ফর দ্যাট কজ আমাদের উদ্দেশ্য হচ্ছে তার সেফটিটা দেখা। এই যে নিচে রেখেছেন, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট নিচে থেকে হয়, তো নিচে থেকে আমাকে এনিহাও উপরে তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, পি ফর পেট্রোলিয়াম আগে বলে দিলাম, পেট্রোলিয়াম পণ্য এটা, আমরা যা কিছু করছি সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? এনি ইস্যু? তাহলে এলপিজির ফুল ফর্ম কি ছিল? এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড কেন বললাম? থাকে তো ওটাকে গ্যাসে কনভার্ট করা হয়। কি কনভার্ট করা হয়? গ্যাসে মানে কনভার্ট করা হয়। কনভার্ট করা হয় না, অটোমেটিক হয়ে যায়। কি কনভার্ট হয়ে যায়? Yes. কি ফরম্যাটে থাকে? লিকুইড। লিকুইড ফর্মে থাকে, অটোমেটিক কনভার্ট হয়ে যায়, তাই লিকুইফাইড। না, তাই না। কিসের জন্য? সারা রাত পুরো রামায়ণ দেখে রাম কে ছিল, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কিসে ছিল? এটা লিকুইড ছিল তো গ্যাসে, বললাম কি তখন কি হলো? লিকুইড। ভরার পরে লিকুইড হয়েছে তো, ভরার পরে লিকুইড হয়েছে, তাহলে কি বাই প্রেশারের জন্য হয়েছে? তো এর এর ফর্ম, অরিজিনাল ফর্ম কি ছিল? গ্যাস তো, গ্যাসটাকে কি ফর্মে নিয়ে এলাম? লিকুইড। বাই প্রেশারের জন্য নিয়ে এলাম, এতে অরিজিনাল ফর্ম লিকুইড নয়, তাহলে এটাকে কি লিকুইড বলতে পারবো? তাই বলছি লিকুইফাইড। লিকুইড বলতে পারবো না বলে লিকুইফাইড বলছি। লিকুইড বলতে পারবো না, কেন বলতে পারবো না? কারণ তাকে বাই প্রেশারে ঢুকিয়েছি, আমার তার অবস্থান তো অ্যাকচুয়াল গ্যাস। আমি যেহেতু জোর করে তাকে লিকুইড করেছি, তাহলে তো আমি তাকে লিকুইড বলতে পারবো না, তো অরিজিনাল ফর্ম নয়। অরিজিনাল ফর্ম কাকে বলে? ধরুন আমি জলটাকে হিট দিলাম, কি হবে? বাষ্পীয় হয়ে যাবে, তাই? আবার যখন আমি ঠান্ডা করবো তখন কি করবো? অটোমেটিকলি সব জলে পরিণত হয়ে যাবে। আর বরফটাকে আমি কি করবো? যখন ঠান্ডা করবো তখন বরফ হয়ে যাবে। আবার যখন তাকে নর্মাল হাওয়াতে রেখে দেবো তখন সে কি হয়ে যাবে? জল হয়ে যাবে। তো অরিজিনাল ফর্ম কি আছে? জল। বরফ কি অরিজিনাল ফর্মটা? বরফ নয়। অরিজিনাল ফর্মটা কি বাষ্পীয়? বাষ্পীয় নয়। মেঘ নয়, কি? জল। জলই তো, এটাই তো বলতে চাইছি। অরিজিনাল ফর্ম যেটা থাকবে সেটা তো তার অরিজিনাল আছেই নেম। ওকে, লিকুইফাইড তাহলে এখানে ক্লিয়ার বোঝা গেল?
এলপিজি কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে? আছে নাকি কে কে? ইন্ডিয়ান আর হুম। আপনার জানা? আমার জানা অনেক অসংখ্য গ্যাস আছে। আদানি আছে, সূর্য আছে। নাম শুনেছেন? সূর্য ফিল্ম শোনেননি? বেঙ্গল ফিল্মের নাম শুনেছেন? আদানি ফিল্মের নাম শুনেছেন? রিলায়েন্স রিলায়েন্স নাম শুনেছেন? গুজরাট গ্যাস সাপ্লায়ার শুনেননি? মহারাষ্ট্র গ্যাস সাপ্লায়ার শোনেননি? বেঙ্গল ফিল্ম শুনেছেন? শোনেননি? জিও পেট্রোল পাম্প শুনেছেন? জিও পেট্রোল পাম্প শোনেননি? যা বাবা, জিও পেট্রোল পাম্প এত করছে জানেন না? যাই হোক, লটস অফ কোম্পানি আছে, বাট আমাদের কোম্পানি হচ্ছে তিনটে। আমাদের কোম্পানি তিনটে মানে কি? এইচপি, আইও আর বিপি। আমাদের কোম্পানি তিনটে কেন বললাম সেটাকে জেনে আসি। এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস আর হচ্ছে ভারত গ্যাস। তিনটে যে কোম্পানি আছে সেই তিনটে কোম্পানি হচ্ছে আন্ডার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাকি যা কিছু আছে সব প্রাইভেট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে। বোঝা গেছে? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কতগুলো কোম্পানি আছে? কি কি? আর একটা কোম্পানি আছে। তাহলে কতগুলো কোম্পানি আছে? তিনটে। ওটারই বাচ্চা এগুলো। ও আচ্ছা, ওএনজিসি আন্ডারে এরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কটা কোম্পানি আছে? তিনটে আছে। একটা। একটা আছে ওএনজিসি, ওর আন্ডারে তিনটে। হ্যাঁ, হ্যাঁ, একটা বললেও রাইট, তিনটা বললেও রাইট। ঠিক আছে। ওএনজিসি ইজ এ পার্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, পার্ট অফ অয়েল কোম্পানি। আমার ইন্ডিয়াতে এই যে প্রাইভেট আছে, আদানি আছে, বা আমার গুজরাট আছে, বা আমার সুপার আছে, বা আমার গো গ্যাস এখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, গো গ্যাস আছে, অল আর অথরাইজড বাই ওএনজিসি। ওএনজিসির পারমিশন ছাড়া, ধরুন আমি আজকে এখানে গ্যাস পেলাম, ওকে, আমি যে এখানে গ্যাস পেলাম, আমি যে এখানে খোদাই করবো, আমি নিজে খোদাই করতে পারবো উইদাউট ওএনজিসির পারমিশন। ওএনজিসি ইজ দ্য গভর্নমেন্ট বডি, অলসো এ কোম্পানি। মানে এদের এদের কম্বাইন্ড হচ্ছে ওএনজিসি। ক্লিয়ার? ওএনজিসির ফুল ফর্ম বলো, চেষ্টা করো। হুম। এইচপির ফুল ফর্ম বলুন। হিন্দুস্তান পেট্রোলিয়াম। আইও। ইন্ডিয়ান গ্যাস বলবেন। গুড। বিপি। ভারত গ্যাস। ভারত পেট্রোল। আইও। ইন্ডিয়ান কি? ও ফর অরেঞ্জ অর্গানাইজেশন। অয়েল ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান ওএনজিসির ফুল ফর্ম কি হবে তাহলে? ও ফর অয়েল। অয়েল, এন ফর ন্যাচারাল। ন্যাচারাল ন্যাচারাল, জি ফর গ্যাস। সি ফর সি ফর জানি না। কোথায় থাকেন? সি ফর কোথায় থাকেন আপনি? কান্ট্রি কোথায় থাকেন? শীতের মোড়। কোন পৌরসভা? আমি অতটা মানে ওইসব দিকে নেই, আমি একটু অন্য টাইপের। আপনি কোন আমি টাইপের? একদমই শিখতে এসেছি, সত্যি কথা বলতে। Clear. শেখানোর জন্যই তো আপনাকে বলছি, না বলেন আপনি। কর্পোরেশন। কর্পোরেশন। হ্যালো। হ্যাঁ, ট্রেনিং এ। সিফার কর্পোরেশন। লিখছেন না কেন? ভেরি গুড, আনতে বলেছিলাম তো। মনে থাকবে এগুলো সব? কর্পোরেশন। হ্যাঁ। আমার থেকে ছবি তুলে নেবে।
তাহলে আমি যদি এরকম বলি, তাহলে কি হবে? এইচপি হবে হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হুম, আর ইউ হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। কর্পোরেশন। গুড। তাহলে তিনটা কোম্পানি আছে। এগুলো কি, এটা কি কোম্পানি না প্রোডাক্ট? প্রোডাক্ট। স্পেশাল প্রোডাক্ট। এইচপিসিএল কোম্পানি, বাট এইচপি মানে আপনি বলেন ওএনজিসির আন্ডারে এই তিনটে পড়ছে। কোম্পানি না প্রোডাক্ট? এইচপি এটা প্রোডাক্ট। গুড, এটা প্রোডাক্ট। আইও তাহলে কি কোম্পানি না প্রোডাক্ট? প্রোডাক্ট। বেপি প্রোডাক্ট না কোম্পানি? বলতে হবে তো, কি সমস্যা বলুন। তাহলে এটা কি? এটা কি? এইচপিসিএল হলো আপনার কোম্পানি, কোম্পানির আন্ডারে আপনার ওটা পড়ছে। স্পেশাল ইজ দ্য কোম্পানি, কোম্পানি নেম। কোম্পানি নেম। স্পেশাল ইজ দ্য কোম্পানি, ওর আন্ডারে বাড়িতে গ্যাস আছে? বাড়িতে গ্যাস আছে? কি কোম্পানির? ইন্ডিয়ান। ইন্ডিয়ান ইন্ডিয়ান। বানান বলুন। আইএন আইএনডিএ ডিএ এন। এনই। আইএন ডিএ এনই। বাড়িতে গ্যাস আছে? কি কোম্পানি? ইন্ডিয়ান। এর ফুল ফর্ম বলুন বানান। ইন্ডিয়ান বানান। আইএনডিএন। আইএন ডিআইএএন। ডিআইএন। কেন? তাহলে কোম্পানি ওর আন্ডারে এটা পড়ছে। হ্যাঁ, গুড, লিখে ফেলুন। আর এই হচ্ছে ভারত। HP, BP, and IO, all are the company. Corporation Limited is the company. The product name is the HP Gas, Indian Gas, and Bharat Gas. বাট এরা প্রোডাক্ট হলেও এরা ব্র্যান্ড হয়ে গেছে, রাইট? ব্র্যান্ড নেমও বলতে পারেন বা প্রোডাক্ট নেমও বলতে পারেন, একই জিনিস। ওকে, এটা কি জিনিস? এম্পর। এম্পর। মাল্টিপল ওফর। অয়েল পিপর। পেট্রোলিয়াম এন ফর ন্যাচারাল গ্যাস। জি ফর গ্যাস। তাহলে এম ফর মাল্টিপল বলুন। কত বয়স? 31। কত বয়স? 23, 31। ওদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা প্রকল্প ঘোষণা করেছে, কি বলুন তো? কিছুদিন কালকে না পরশু করেছে। বেকার যুবকদের 1500 টাকা করে সাবসিডি দেবে, তাই তো? কোথা থেকে পাবেন?
আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো? আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো টাকাটা? অ্যাকাউন্ট কোথা থেকে ঢুকবে? ব্যাংক থ্রু গভর্নমেন্ট। গভর্নমেন্ট কোথা থেকে পাঠাবে? ফাইন্যান্স থেকে? ফাইন্যান্স থেকে পাঠাবে তো নাকি? ফাইন্যান্স থেকে পাঠাবে না ফাইন্যান্স থেকে পাঠাবে? ফিনান্স থেকে হোক, ফিনান্স থেকে পাঠালো তো ফিনান্স থেকে পাঠাবে। ফিনান্স মিনিস্ট্রি কে আছে? ফিনান্স মিনিস্টার কে? মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস। স্টেট গভর্নমেন্টে কি আছে? এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বললাম। স্টেট গভর্নমেন্টের মিনিস্ট্রির নাম কি? এলপিজির বা গ্যাসের বা অয়েলের বা পেট্রোলিয়ামের আছে কিছু? নাই? শিওর? সম্ভবত আছে। গুড। আচ্ছা, এমওপিএনজি কি জিনিস বুঝতে পেরেছেন আশা করি। কাজ কি? কাজ হলো সবকিছু মানে ফলো রাখা, মানে ঠিকঠাক মানে পৌঁছচ্ছে কিনা ঠিকঠাক ভাবে সব কোম্পানি মানে কিরকমভাবে কাজ করছে সেই সবকিছু মানে দেখা ওনার মানে এনাদের কাজ। আর কিছু কাজ নেই? টোটালটাই তো ওখান থেকেই হবে। যা কিছু হবে সব ওর আন্ডারে হবে। ইন্ডিয়াতে যা কিছু ঘটবে সবকিছু ওর আন্ডারে ঘটবে বা রেসপন্সিবিলিটি ওর মানে আপনি যদি ফিল্ডে যে কাস্টমারকে কারেন্টে থাপ্পড় মারেন তার দায়িত্ব মিনিস্টার পেট্রোলিয়াম, তাই তো? বা যে সিলিন্ডারটা পৌঁছে দিয়েছে সেই সিলিন্ডারটা থেকে যদি কোনো লিকেজ হয় তার দায়িত্ব কার? এমওপিএনজির। এবং তার আন্ডারেই এই কোম্পানিগুলো বিলংস করছে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম মানে আমরা যা কিছু করবো বা যা কিছু করতে যাচ্ছি এখন অর্ডার অফ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস। আমাদের যে জব পোস্ট করা হয়েছিল সেই ডেসক্রিপশন যদি পুরো দেখেন সেখানেও দেখবেন লেখা আছে এমওপিএনজি, তাই তো? অ্যাজ পার গাইডলাইন্স অফ এমওপিএনজি যে কাজগুলো আমরা করব সব হচ্ছে গাইডলাইন্স হচ্ছে এমওপিএনজির। ওর পারমিশন ছাড়া বা ওর অর্ডার ছাড়া একটা গ্যাসের একটা নব এদিক থেকে এদিকেও যাবে না, যেতে পারে না। যদি যাই সেক্ষেত্রে ওর এগেনস্টে ডিরেক্টলি কমপ্লেন করতে মানে ওকে ডিরেক্টলি কমপ্লেন করা যাবে। কারণ হচ্ছে আপনার যে গ্যাসের বিল পাচ্ছেন আপনি সেই বিলে দেখবেন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। বা পাবলিক গ্রিভেন্স থেকে শুরু করে বা মোদি গভর্নমেন্ট 2014 সালের পরে মোদি আসার পর থেকে সবকিছু এত বেশি পরিমাণে উপলব্ধ করে দেওয়া হয়েছে যে ফেক কমপ্লেন্টের এগেনস্টে আমরা এখন অতি বিরক্ত। মানে সামান্য একটা সমস্যা ধরুন আজকে চেকিংয়ে গেলেন আপনি, কালকে ওনার গ্যাস থেকে লিক করছে, সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে। ক্লিয়ার? দায়িত্ব কার? আপনি যেহেতু কালকে চেকিংয়ে গেছেন দায়িত্ব আপনার, এবার প্রবলেম সলভ করো। ঠিক আছে? তো যা কিছু মানে আপনি সামান্য একটা ছোট ভুল করলেও তার কিন্তু কমপ্লেন চলে যাবে কোথায়? এমওপিএনজিতে। বা তার উপরে আছে হচ্ছে এমওপিএনজির উপরে হচ্ছে ফাদার বসে আছে পিএমও তে। পিএমও পিএমও জানি না আমরা? পিএমও পিএমও নাম শুনেনি? পিএমও পাবলিক গভর্নেন্স নাম শুনেছে? শুনেনি? কাস্টমার গুলো জানলো কি করে? আপনারা জানলেন না, কাস্টমার গুলো জানলো কি করে? তো সব কাস্টমার ঘাটাঘাটি করে যে বিষয়ে আপনি ঘাটাঘাটি করেন আচ্ছা গুড। ধরুন আপনার রাস্তাটা খারাপ হয়ে আছে, আপনার সামনে যে রাস্তা আছে সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামত হয়নি বা ড্রেনটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে? তার জন্য আপনি নিজের ফোনটা বের করে ফটোগ্রাফস তুলে একটা কমপ্লেন রেজিস্টার করতে পারেন। সেটাকে বলা হয় পাবলিক গ্রিভেন্স, যেখানে পাবলিককে প্রায়োরিটি দেওয়া হয়। প্রবলেমস কি আছে, কোন ডিপার্টমেন্টের আছে দেখা যাবে না বা দেখা হবে না। পাবলিক তার ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকের এগেনস্টে ইনস্ট্যান্ট স্টেপ নিতে হবে। ক্লিয়ার? পাবলিক গ্রিভেন্স সব থেকে মেজর যে বা সব থেকে ডেঞ্জারাস কমপ্লেন্ট হচ্ছে পাবলিক গ্রিভেন্স কমপ্লেন্ট। আর কি বলে পাবলিক গিভেনেন্স ডিভিডেন্ড। গিভেনেন্স আমি একটু লিখে রাখছি এমপিও এমপিওটার পিওএম পিএমও পিএমও আলাদা, পিএমওর সাথে কিন্তু সম্পর্ক নেই। পিএমও ইজ আলাদা ডিপার্টমেন্ট, এও আলাদা ডিপার্টমেন্ট। পিএমও কি? পিএমও হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তর, তাই তো? জানি না আমরা পিএমও মানে?
প্রাইম মিনিস্টার অফিস, পিএমও মানে হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস। তো যা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের যা কিছু আছে অল ওভার ইন্ডিয়াতে সব তো পিএমওর আন্ডারে, নাকি? আন্ডার নয়। পিএমও তো যদি কোনো কমপ্লেন্ট যায় অ্যাজ লাইক পাবলিক গ্রিভেন্স, পিএমও থেকেও একটু লো ক্যাটাগরি, বাট পিএমও ইজ দ্য হাইয়েস্ট। পিএমও যদি কোনো কাস্টমার কমপ্লেন করে আমাদেরকে, সেটা আমাদেরকে উইথিন ফিউ আওয়ার্স এর মধ্যে কমপ্লেন্ট ডিসক্লোজ করতে হয়, আদারওয়াইজ ওটা হাইলাইট হয়ে যায় এবং পিএমওর সিনিয়র সেক্রেটারি অফিসার যারা আছেন তাদের কাছে চলে যায়। ক্লিয়ার? তো এই যে দুটো ডিপার্টমেন্ট, তেমনই মিনিস্ট্রিরও এরকম ডিপার্টমেন্ট আছে। যেমন 1906 এর নাম শুনেছেন আপনারা? কল করলে কোনো প্রবলেম সলভ হয়, কি প্রবলেম সলভ হয়? কোনো রকম গ্যাস রিলেটেড কোনো ইস্যু হলো, গ্যাস লিক, অনলি লিকেজ প্রবলেম সলভ হয়। আপনি কোন কোম্পানির গ্যাস ইউজ করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হচ্ছে 1906 যদি আপনি কল করেন, 1906 এ কল করার এগেনস্টে আপনার সেই কমপ্লেনটা ইনস্ট্যান্ট সলভ করা হবে, বা লিকেজটা ইনস্ট্যান্ট সলভ করা হবে। দ্যাট ইজ লিকেজ কমপ্লেন্ট 1906। সেটা আপনি যে কোনো গ্যাসের গ্রাহক হতে পারেন, আপনাকে 1906 এ কল করলে তার সলভ করে দেওয়া হবে। তেমনই এটা শুধুমাত্র লিকেজের জন্য, অনলি ফর লিকেজ। তেমনই প্রত্যেকটা গ্যাস ডিস্ট্রিবিউটরের, প্রত্যেকটা গ্যাসের কোম্পানির একটা করে টোল ফ্রি নাম্বার থাকে, ঠিক আছে? সেই টোল ফ্রি নাম্বারে যদি আপনি কল করেন, সেটাও কমপ্লেন রেজিস্টার্ড হবে। যে কোনো সমস্যা, ডেলিভারি ডিলে পাচ্ছেন, আপনার থেকে এক্সট্রা টাকা নিয়েছে ডেলিভারির সময়, বা আদার্স এনি ইস্যুস, বা আপনি নাম চেঞ্জ করে দিয়েছেন, নামটা ঠিকঠাক চেঞ্জ করে দেয়নি, বা এখনো টাইম লাগাচ্ছে, যে কোনো কমপ্লেন ডিস্ট্রিবিউটর এগেনস্টে, ডেলিভারি ম্যানের এগেনস্টে, কোনো মেকানিকের এগেনস্টে, বা এই যে ইন্সপেকশনে গেছে তার এগেনস্টে, যাই কমপ্লেন থাকুন না কেন, আপনি আপনার যে গ্যাসের বিল আছে সেখানে দেখবেন টোল ফ্রি নাম্বার থাকে 1800 দিয়ে শুরু হয়, সেই নাম্বারে আপনি কল করে রেজিস্টার করতে পারেন। ওপেন এনি কনজিউমার করতে পারেন, কল করলেই কমপ্লেন্ট হবে, কমপ্লেন্ট কি আসে দেখবে না। ক্লিয়ার? অল ইজ রিলেটেড বাই, এবং এই যে কলগুলো হচ্ছে অল কল আর রেকর্ডেড অ্যান্ড অলসো মনিটর বাই এমওপিএনজি। তাহলে এমওপিএনজি এর পাওয়ার বুঝতে পারছেন, রেসপন্সিবিলিটি বুঝতে পারছেন। তাহলে আপনার এইগুলো আমি বলছি কেন, এমওপিএনজি নিয়ে এত কিছু বলছি, কারণ হচ্ছে যদি আপনাদের কোনো ফল্ট বা আপনারা যদি কোনো ভুল করেন, তা কিন্তু এমওপিএনজি তে রেজিস্টার্ড হবে, আর রেজিস্টার হলে কিন্তু আমাদেরকে সেই স্টেপটা নিতে হবে। তো রেসপন্সিবিলিটি কাজ রেসপন্সিবিলিটি নিয়ে করবেন। ক্লিয়ার? চলো, এইচপি গ্যাসের প্রোডাক্ট হচ্ছে, এইচপিসিএল এর প্রোডাক্ট হচ্ছে এইচপি গ্যাস, আইওসিএল এর প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান গ্যাস। বানানটা দেখে নেবেন, ইন্ডিয়ান, INDANE, এটা হচ্ছে প্রোডাক্ট নেম, আর কোম্পানি নেম হচ্ছে এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, আর এটা হলো ইন্ডিয়ান গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। ওকে? ভারত গ্যাস, এটা হলো কোনো সমস্যা নাই, এটাই একটু গন্ডগোল হয় প্রত্যেকের। হ্যাঁ, অনেকে ইন্ডিয়ান বলে দেন, ইন্ডিয়ান নয় কিন্তু ইন্ডিয়ান। ওকে? আচ্ছা, এই যে তিনটে কোম্পানি আছে, তিনটে কোম্পানির গ্যাসের রেগুলেটর আছে, রেগুলেটর চেনেন? চেনেন? একটা গ্যাস কানেকশন, দুটো ওভেন, একটা সিলিন্ডার, তাই তো? সিলিন্ডার এখানে একটা রেগুলেটর লাগানো থাকে, এটাকে বলা হয় রেগুলেটর, এটাকে বলা হয় সিলিন্ডার। আর এখান থেকে একটা পাইপ কানেক্ট হয় এর সাথে লাগে, এটাকে বলা হয় হোজ, আর এটাকে বলা হয় ওভেন। কতগুলো পার্টস হলো? একটা, দুটো, তিনটে, চারটে পার্টস, তাই তো? এই চারটে পার্টস এর মধ্যে আমার এই যে সিলিন্ডারটা আছে, এখানে যদি ইন্ডিয়ান সিলিন্ডার হয় তাহলে লেখা থাকবে INDANE, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। বাট কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান মানে আমাদের সিটিজেনশিপ কি ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান, তো সেই ইন্ডিয়ান লেখা থাকবে, বাট ইন্ডিয়ান লেখা থাকবে না, কিন্তু ইন্ডিয়ান ইজ দ্য প্রোডাক্ট নেম। তো অনেকে আমরা কি হয় ইন্ডিয়ানকে বলে দিই ইন্ডিয়ান, সেটা কিন্তু আমরা বলবো না, যেহেতু আমরা প্রফেশনাল, যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত, রাইট? এই ভুলটা না আমাদের দ্বারা হয় না, তাহলে সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনাকে ব্যঙ্গ করে হাসবে, যে এটুকু ডেট আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার রেগুলেটর, এই রেগুলেটর কালার কি আছে? ইন্ডিয়ানে যদি সিলিন্ডার হয় তাহলে রেগুলেটর কালার কি হবে? বাড়িতে রেগুলেটর কালার রেড। আচ্ছা, যদি এইচপির হয় কি কালার হবে? এইচপি ব্লু, ভারতের হলে ইয়েলো।
ওকে ডান। আচ্ছা, এটা চারটে পার্টস বললাম, চারটে পার্টসের মধ্যে দুটো পার্টস আপনার পার্সোনাল প্রপার্টি নয়। চারটে পার্টসের মধ্যে দুটো পার্টস আপনার পার্সোনাল প্রপার্টি নয়, গভর্নমেন্ট প্রপার্টি। কোন দুটো? রেগুলেটর আর পাইপ আপনার যেটা গভর্নমেন্টের, মানে যেটা আমাদের কোনো না, যেটা গভর্নমেন্টের তরফ থেকে। বলুন না কোনটা কার বলুন না। আর সেটা আপনার রেগুলেটর হবে। রেগুলেটর কার? আপনার না গভর্নমেন্টের? পরে যাচ্ছে। সিলিন্ডার একটা, কার? আপনার না গভর্নমেন্টের? সিলিন্ডার আমার। সিলিন্ডার আপনার? প্রোভাইড করছে তো মানে সিলিন্ডার আমার। ডিটেলস দিতে চাইছি না তো এখন। আমার সিলিন্ডার। চারটে প্রোডাক্ট আছে, চারটে প্রোডাক্টের মধ্যে দুটো প্রোডাক্ট আপনার, দুটো প্রোডাক্ট গভর্নমেন্টের। কোন দুটো আপনার আর কোন দুটো গভর্নমেন্টের? ওভেনটা আমার, সিলিন্ডারটা আমার। ওভেন আর সিলিন্ডার আপনার, বাকি দুটো পাইপ আর হচ্ছে রেগুলেটর হচ্ছে গভর্নমেন্টের, রাইট? বলুন। ওই দুটো তো আমি বলছি, প্লাস সিলিন্ডারটাও হুম, সিলিন্ডারটাও ওটা সিলিন্ডার আপনার গভর্নমেন্ট। গভর্নমেন্টের, সিলিন্ডার গভর্নমেন্টের, আর কি গভর্নমেন্টের? পাইপলাইন আর রেগুলেটর। পাইপ গভর্নমেন্টের, রেগুলেটর গভর্নমেন্টের, তিনটে দেবেন ওকে। ওভেনটা তো আমারই হবে, হুম তো ওটা আমি পারচেজ করেছি। হুম। তো গ্যাস আমি কেন সিলিন্ডার আপনি পারচেস করছেন না? সিলিন্ডার তো আমি পারচেজ করছি, সেটা আমারই তো হওয়ার কথা। তাহলে আপনারই তো হবার কথা, হচ্ছে না কেন? আপনারই তো। রেগুলেটর ও তো পারচেস করেছেন নাকি? রেগুলেটর কার প্রপার্টি? রেগুলেটর তো আমারই প্রপার্টি। আপনারই প্রপার্টি। আমি তাই বলছি আপনারই প্রপার্টি। গভর্নমেন্টের কোনো প্রপার্টি নয় অ্যাকচুয়ালি, তাই তো? কি? হোস পাইপটা তো আমরাই ইউজ করছি। হ্যাঁ, হোস পাইপ মানে পাইপটার একটা লিমিটেড ডেট থাকে, যেটা আপনার ওখানে মেনশন। পাইপটা কার? আপনার নয়, গভর্নমেন্টের। আর কোম্পানিটার সুরক্ষা, ও কিন্তু ওই পাইপলাইনটার আপনার একটা যেটা ভ্যালিডিটি বলে যেরকম একটা থাকে, মানে এন্ড ডেট একটা, মানে ডেট কোম্পানিটা সুরক্ষা? মানে হোস পাইপটা যেটা ওটা সুরক্ষা। হোস? হোস পাইপটা হ্যাঁ, তো ওটা কোম্পানি গেল। ওটা সুরক্ষা আমি দেখেছি। হ্যাঁ, গুড। বলুন, সবই কি আপনারা দেবেন না সবই গভর্নমেন্টকে দেবেন? দেখুন ভালো করে। কিন্তু নিউজ তো আমাদেরই বুঝতে হবে, নিউজ তো আমাদেরই হবে। না, সেফটির জন্য গভর্নমেন্টের একটা রুলস থাকে, যেমন গ্যাসের সিলিন্ডার না দিলে মানে কেস হয় না, ব্যাপার থাকে। দেখুন কি লেখা আছে। প্রপার্টি অফ ইন্ডিয়ান অয়েল লেখা আছে, ইন্ডিয়ান হ্যাঁ, প্রপার্টি অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। লেখা আছে। প্রপার্টি কার? রেগুলেটর কার? গভর্নমেন্টের। গভর্নমেন্টে কেন বলছি? কারণ সবাই গভর্নমেন্টের আন্ডারে আছে এবং এদের হিউজ পরিমাণ শেয়ার কার কাছে আছে? গভর্নমেন্টের আছে। কর্পোরেশন লিমিটেড মানে হচ্ছে এরা প্রত্যেকে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, এবং এদের প্রায় 60 থেকে 70% হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে আছে, মানে গভর্নমেন্ট বডি, এটাও গভর্নমেন্টেরই কোম্পানি। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র আপনার রেগুলেটরটা গভর্নমেন্টের। আরেকটা আছে, আরেকটা আছে, সেটা এবার খুঁজে বের করুন আপনার। একটা তো বলে দিলাম। হুম, হোস পাইপটাই হবে। হোস পাইপটাই হবে। কি লেখা আছে হচ্ছে দেখুন। এই তো লেখা আছে, কে বলে দেখা নেই? কর্পোরেশন লিমিটেড ওরকম এই তো লেখা আছে, স্পিকার সিকোডেন্ট, স্পিকার সুরক্ষা, এলপিজি হোস এমপি, এই তো লেখা আছে। সিএমএল ম্যানুফ্যাকচারিং বাই সিদ্ধার্থ রাবার প্রাইভেট লিমিটেড, প্লট নম্বর, সবই তো লেখা আছে। কি লেখা নেই? বাড়িতে যাবেন, প্রত্যেকে গ্যাসের বিল পান, গ্যাসের বিল, 4খানা গ্যাসের বিল,
লাস্ট 4খানা গ্যাসের বিল, সাথে হচ্ছে গ্যাসের বইয়ের ফ্রন্ট পেজ, যেখানে আপনার নাম, কনজিউমার নাম্বার, ডিটেলস লেখা থাকে, তার ডিটেলস জেরক্স করবেন বা অরিজিনাল নেবেন। ক্লিয়ার? আর হচ্ছে যখন প্রথমে গ্যাস নিয়েছিলেন তখন একটা পেপার দিয়েছিল আপনাকে গ্যাস অফিস থেকে, সেই পেপারটা। লাস্ট 4 মাসের বিল, গ্যাসের ফ্রন্ট পেজটা, আর প্রথমে যখন গ্যাস নিয়েছিলাম তখন পুরো পেপার দিয়েছিল, তাই তো? হুম। ওকে, তো বলে দিই আপনাকে, সিলিন্ডার রেগুলেটর হচ্ছে গভর্নমেন্ট বডি, ওভেন হচ্ছে আপনার প্রপার্টি, রবার টিউব হচ্ছে আপনার প্রপার্টি। ঠিক আছে? সিলিন্ডার রেগুলেটর। সিলিন্ডার রেগুলেটর। বাট এই যে রাবার টিউব আছে, দেখুন রাবার টিউবে লেখা আছে 5 ইয়ার্স, মানে এক্সপায়ারি ডেট লেখা আছে এখানে, চেঞ্জ বিফোর ফেব্রুয়ারি 30। মানে একটা পাইপ আপনার লট তৈরি হচ্ছে 25শে ফেব্রুয়ারি তৈরি হয়েছে, 5 বছর অবধি চলবে। এবং এটা এইচপি গ্যাস ইম্পোর্টেন্ট, মানে এইচপি গ্যাস থেকেই নিতে হবে। ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান গ্যাস থেকে নিতে হবে, ভারত হলে ভারত গ্যাস থেকে নিতে হবে। এটা এখন ম্যান্ডেটরি করে দেওয়ার চেষ্টা করছে, এখন অবধি করে উঠতে পারিনি। ঠিক আছে? এবং পাইপটা 5 বছরের গ্যারান্টি থাকে, কোনো ডিস্ট্রিবিউটর দেয় না, তো আপনারা বলতে যাবেন না। কিন্তু 10 বছরের আগে পাইপ খারাপ হয় না যদি কাস্টমার ঠিকঠাক করে ইউজ করে। কিন্তু আমাদের বলতে হবে 5 ইয়ার্স এর পর চেঞ্জ করে নিতে হবে, মানে যে ডেট লেখা আছে এই ডেটটাই, পাইপের গায়ে এক্সপায়ার ডেট লেখা আছে, চেঞ্জ করে নেবেন। ডান? আর যেগুলো এক্সপায়ার্ড পাবো আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে চেঞ্জ করবো। ক্লিয়ার? তো সিলিন্ডার রেগুলেটর কার প্রপার্টি? গভর্নমেন্ট প্রপার্টি। এবং এটা আপনার গ্যাসের বিলে, গ্যাসের যে বই আছে সে বইতে দেখবেন লেখা আছে যে নাম্বার অফ সিলিন্ডার 1 বা 2 থাকবে, তার এক্সট্রা একটা ডিপোজিট বলে একটা অ্যামাউন্ট লেখা থাকবে, মানে ওই টাকাটা আপনি গচ্ছিত বা ডিপোজিট রেখেছেন ডিস্ট্রিবিউটরের কাছে, সেম নাম্বার অফ রেগুলেটর লেখা থাকবে এবং তার এক্সট্রা ডিপোজিট লেখা থাকবে। ঠিক আছে? যে অ্যামাউন্ট আপনি ডিপোজিট রেখেছেন কোম্পানির কাছে, যখন আপনি কানেকশন লেফট বা ছেড়ে দেবেন বা ইউজ হবে না, তখন যখন আমাদের কাছে সারেন্ডার করবেন, তখন আমরা কিন্তু ওই কানেকশনের যে অ্যামাউন্ট আছে সেটা আপনাকে রিটার্ন করে দেবো। ক্লিয়ার? তাহলে সিলিন্ডার রেগুলেটর আপনাকে কি করতে দেওয়া হয়েছে? ব্যবহার করতে দেওয়া হয়েছে। যখন আপনার ব্যবহার শেষ হয়ে যাচ্ছে তখন কি করছেন? এটাকে ছেড়ে দিচ্ছেন। কিন্তু ওভেন কিন্তু ছেড়ে দেওয়া যায় না, ওভেন আপনাকে নিজের কাছে রাখতে হবে, পাইপ আপনাকে নিজের কাছে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে সিলিন্ডার রেগুলেটর হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন নিয়ে আসবে যে ম্যান্ডেটরি ইন্সপেকশন কেন হবে? কি কোশ্চেন আসবে? ম্যান্ডেটরি ইন্সপেকশন কেন বা কিসের জন্য? রাইট? ম্যান্ডেটরি ইন্সপেকশন কি জিনিস? ম্যান্ডেটরি ইন্সপেকশন কি জিনিস? ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক বা কম্পালসরি, আর ইন্সপেকশন মানে হচ্ছে চেকিং। জানি আমরা চেকিং বা পরিদর্শন। ম্যান্ডেটরি ইন্সপেকশন মানে বাধ্যতামূলক পরিদর্শন। এটা হচ্ছে বাধ্যতামূলক কেন? বাধ্যতামূলক কেন হয় ম্যান্ডেটরি? ভ্যালিড কোশ্চেন। কারণ এর জন্য যাতে যারা আমাদের কনজিউমার আছে তাদের সঙ্গে আমাদের রিলেশন ভালো থাকে, তাদের যেন কোনো ডেঞ্জার ফেস না করতে পারে, কি ভালো থাকে? মানে রিলেশন না, মানে রিলেশন যদি ভালো থাকে 236 নিচ্ছেন কেন? ওটার প্রয়োজন হয় তার সুরক্ষার জন্য। মানে শুরু মানে যা তারা যে কোনো ডেঞ্জার ফেস না করে, তাদের মানে এটা টাইমলি ম্যান্ডেটরি, যেটা আমরা কি চেক করে তাদেরকে মানে ডেঞ্জার থেকে দূরে রাখতে পারি। খুব ভালো কথা। আমি এত বছর ধরে গ্যাস ব্যবহার করছি, আপনি 5 বছরে একবার এসে চেকিং করে আমার ডেঞ্জার ডিসাইড করবেন? না, আমরা দেখবো যে আপনি মানে গ্যাস ঠিকঠাকভাবে ইউজ করছেন কিনা, উইদিন প্রোটোকলস ইউজ করছেন কি, হুম। সেটা আমাদের দেখা। দেখলেন কবে দেখবেন? 5 বছরে একবার দেখবেন। 5 বছরে একবার দেখলেন, দেখার পরে আমার যদি পরে অ্যাক্সিডেন্ট হয় তখন কি হবে? বা আপনি দেখে কি আমার অ্যাক্সিডেন্ট আটকাতে পারবেন? না, অ্যাক্সিডেন্ট হওয়ার থাকলে তো সেরকম আটকানো যাবে না, কিন্তু আমি বলছি হয় ম্যান্ডেটরি, দরকার কেন ম্যান্ডেটরি? প্রিকশনগুলো যাতে মানে তারা জানেন, এবং মানে আপনার পয়েন্ট সবগুলোই ভ্যালিড, আমি একটা ইনভ্যালিড বলছি না। এটা দিয়ে আপনি কাস্টমার কনভিন্স করতেও পারবেন, সেটা আমি মানছি, কিন্তু অল পারবেন না। ঠিক আছে? একটা কাস্টমার আপনাকে কোশ্চেন করছে হয় ম্যান্ডেটরি, আর ইফ ম্যান্ডেটরি
উই হ্যাভ নট এনি ইস্যু দেয়ার। ম্যাটারে কি করেছে? আমরা করেছি, গভর্নমেন্ট করেছে, রাইট? গভর্নমেন্ট যদি করে তো আমরা 236 কেন পে করবো, রাইট? কাস্টমার কেন পে করবে? প্রপার্টি কার ছিল? প্রপার্টি গভর্নমেন্ট, গভর্নমেন্টের। সিলিন্ডার রেগুলেটর কার? গভর্নমেন্ট। অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব কার? দায়িত্ব তো দায়িত্ব তো আপনার। কার? আমার। না না, মানে যে ইউজ করছে কনজিউমার, কনজিউমারের দায়িত্ব, রাইট? কনজিউমার দায়িত্ব। আপনার কার দায়িত্ব? দিস ইজ ইন্ডিয়া বস। হয় ইন্ডিয়া। প্রোডাক্ট যার দায়িত্ব তার। প্রোডাক্ট যার দায়িত্ব তার। কিছু হয়ে গেলে তো আমার দ্বারা যদি কারোর ক্ষতি সাধন হয় তাহলে দায়িত্ব আমার। প্রোডাক্ট কার? গভর্নমেন্টের বা কোম্পানির? যেহেতু কোম্পানি কোম্পানির আন্ডারে কোম্পানিটা, তাই বলতে পারি গভর্নমেন্টের। প্রোডাক্ট কার? গভর্নমেন্টের। দায়িত্ব কার? গভর্নমেন্ট। এখানে এই গভর্নমেন্ট একটা গেম খেলছে। কি গেম খেলছে? ওভেন কার? আপনার, রাইট? পাইপ কার? আমার আপনার। রান্নাঘরটা কার? আমার ইউজ করছে কে? আমি আপনি। কোথায় রেখে ইউজ করছেন? আপনার জায়গা রেখে। তাহলে অ্যাক্সিডেন্টটা যে হলে আমি দায়িত্বটা নেব কিসের উপর ডিপেন্ড করে নেব? আমি তো জানি না আপনার রান্নাঘরের কন্ডিশন কি আছে, আদৌ আপনি সেই কানেকশনটি ব্যবহার করছেন কিনা, বা কি কন্ডিশনে রেখে ব্যবহার করছেন। ফর দ্যাট নিড দ্য ভেরিফিকেশন। বুঝতে পারলাম? হয় নিড দ্য ভেরিফিকেশন, যে আপনি গ্যাস ব্যবহার করছেন, আপনি আপনার জায়গায় রেখে ব্যবহার করছেন, আপনি যে গ্যাসটি ব্যবহার করছেন সেটা প্রপার ভাবে ব্যবহার করছেন কিনা, বা আপনার ওভেনটা ঠিক আছে কিনা, আপনার পাইপটা ঠিক আছে কিনা, আপনি যে জায়গায় রেখে ব্যবহার করছেন সেই জায়গাটা ঠিক আছে কিনা, সেখানে অন্য কিছু ব্যবহার করছেন কিনা, বা সেখানে দাহ্য বস্তু আছে কিনা, বা আপনি একমাত্র ব্যবহার করছেন এটা আমরা কি করে বুঝতে পারবো? আপনি সেটা র্যাপ ইউজ করছেন কি করে বুঝবো আমরা? বুঝতে পারবো? ফর দ্যাট কজ আমরা ভেরিফাই করব, রুটিন ভেরিফিকেশন, দ্যাট ইজ 5 ইয়ার্স একবার। যেহেতু আপনার ভেরিফিকেশন করা হচ্ছে আপনার সেফটির জন্য, তার জন্য আপনার 236 করতে হবে। আপনার জন্য যেহেতু করা হচ্ছে আপনাকে দিয়ে দেবো। এবং আপনি ত্রুটি দিচ্ছেন, এমনি এমনি দিচ্ছেন না। যদি ভগবান না করুক আফটার কমপ্লিট ইউর চেকিং আপনার যদি গ্যাসজনিত কোনো রকম দুর্ঘটনা ঘটে, এবং যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন, সঠিক পদ্ধতি কি কি? যে উপরে রেখে ইউজ করতে হবে, পাইপ ভ্যানিটি প্লেটের মধ্যে থাকতে হবে, সিলিন্ডার প্রপার কন্ডিশনে থাকতে হবে, এখানে দাহ্য বস্তু রাখতে পারবে না, যেগুলো কন্ডিশনের মধ্যে আছে বেসিক কন্ডিশন, সেই কন্ডিশনগুলো যদি আপনি মানেন, সেক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি আপনার হবে সেটা আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। অল দ্য এলপিজি আন্ডার অফ ইন্স্যুরেন্স। কোথায় লেখা আছে? আপনার গ্যাসের যে বিল আছে প্রত্যেকটা বিলের এইচপি গ্যাসের ক্ষেত্রে 8 নম্বর পয়েন্ট, আর ভারত গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 7 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে 4 বা 5 নম্বর কিছু একটা হবে। ক্লিয়ার? লেখা আছে। সাথে ইন্সপেকশন যে হবে তার কথা লেখা আছে। এইচপি গ্যাসের ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট, ভারত গ্যাসের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে লাস্টে দেখা থাকে। রিজনাল ল্যাঙ্গুয়েজ প্রতি 5 বছর অন্তর চেকিং করো। ঠিক আছে? এইচপি গ্যাসের বা ইন্ডিয়ান গ্যাসের বা ভারত গ্যাসের নতুন যে নিউ বিল এসছে, বা ডিজিটাল ফর্মে যে বিল আমরা এসএমএস এর মাধ্যমে পাই, সেই বিলের মধ্যে ফ্রন্ট এবং ব্যাক সাইড বোথ সাইডে লেখা আছে নোটিফিকেশন গুলো। কারণ ওটা সেন্ট্রাল, মানে কি বলে ওটাকে, সেন্ট্রালাইজেশন মানে বুঝি আমরা, মানে সব কম্বাইন্ড হয়ে গেছে এখন। এইচপি হতে পারে, আপনার ইন্ডিয়ান হতে পারে, ভারত হতে পারে, সব মনিটর করছে এমওপিএনজি। সব একই জায়গা থেকে যেহেতু যাচ্ছে, সেন্ট্রালাইজড হয়ে গেছে, তাই সেন্ট্রালাইজ এসএমএস এর মধ্যে যে বিল আপনি পাবেন সেটা সেন্ট্রালাইজ বিল, সেখানে সব একই রকম ফরম্যাটই থাকবে। যেটা এসপি থেকে আমরা দেখতে পাই ফিজিবল, ওই জিনিসটাই সবাই পাচ্ছে। কিন্তু ভারত গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস এখনো সেটা ইনক্রিমেন্ট মানে গ্রাউন্ড লেভেলে চালু করেনি। ক্লিয়ার? শুধু এসপি গ্যাস গ্রাউন্ড লেভেলে চালু করেছে বিলটা, কিন্তু এসএমএস এর মাধ্যমে যে বিল যাচ্ছে আমাদের কাছে সব জায়গায় একই জিনিস লেখা আছে। ক্লিয়ার? তাহলে সমস্ত নোটিফিকেশন দেওয়া কাস্টমারের কাছে আছে। তারপরে আমরা ইন্সপেকশনে যাচ্ছি। কেন ইন্সপেকশনে যাচ্ছি এবং কেন 236 টাকা নিচ্ছি বুঝতে পেরেছি। 36 টাকা কাস্টমার কত বছর দিচ্ছে? 5 বছরে একবার দিচ্ছে, 5 বছরে তাই তো? মাসে কত পড়ে? 3 টাকা 93 পয়সা। তার এগেনস্টে তার ইন্স্যুরেন্স কভারেজ থাকছে 40 থেকে 50 লক্ষ টাকা পার ইভেন্ট, বা এর থেকে এর উপরে হতে পারে। তার ইন্স্যুরেন্সের ভাগ আছে, দেখে নেবেন, ইন্স্যুরেন্স কার্ড বলে সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন, মোদির ফটো লাগানো আছে। পার পার্সন ফর ডেটস 6 লক্ষ টাকা,
30 লক্ষ টাকা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, আর প্রপার্টি হচ্ছে 2 লক্ষ টাকা। ওকে, তাহলে ইন্স্যুরেন্স কেন বোঝা গেছে বা চেকিং কেন বোঝা গেছে। এবার এখানে কাস্টমার আপনাকে বলতে পারেন না করলে কি হয়। অনেক কাস্টমার করতে হচ্ছে, হুম, অনেক কাস্টমার এটা জানেই না যে কত বছর করতে হবে, খারাপ না তাতেই রসিদের পিছনে দেওয়া থাক। সেটা অনেকে পড়বে না, পড়তে পারে না। গ্রামের এরিয়ার কাস্টমার যখন হবে সে জানতেই পারবে না, পড়তেই পারবে না। আরামবাগের বেসিক যেটা হবে হুম। এবং তারা যখনই টাকার অ্যামাউন্ট 36 টাকা 36 টাকা পে করার অলরেডি আরামবাগে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, অ্যানাউন্সমেন্টের এগেনস্টে কাজও আমাদের হয়েছে, প্লাস আপনি ফোন করে যাচ্ছেন রুরাল এরিয়ার ক্ষেত্রে, কাস্টমারকে ফোন করে যাচ্ছেন, সেক্ষেত্রে টাকার ইস্যু অবশ্যই থাকবে, সেটা আপনাকে কনভিন্স করতে হবে। আর গ্রামের এরিয়ার কাস্টমারের সমস্যা হচ্ছে ভয় পায় বেশি, তারা বোঝালে বুঝবে না কিন্তু ভয়টা পাবে। ক্লিয়ার? কিন্তু শহর এরিয়ার কাস্টমারকে আপনাকে কিছুই বলতে হবে না, যখন একটা চিঠি চলে যাবে তখন সেটা পড়ে সবাই এডুকেট। গ্রামের এরিয়ায় চিঠি যায় না, এটা করবে, গ্রামের এরিয়ায় চিঠি পাঠালে লাভ নেই। বলুন কেন? তারা তো পড়ালে তারা পড়বে না। পড়বেই না। পড়বে না, পড়বে না। আমরা চিঠিও পাঠিয়েছি, গ্রামের এরিয়া চিঠি পাঠিয়ে, আমরা যে আজকের কোম্পানি আমরা নই, আমরা দীর্ঘদিনের কোম্পানি, আমরা চিঠি পাঠিয়েছি, মানে রিসেন্ট আমাদের চিঠিতেও কাজ হচ্ছে। সেখানে কাস্টমার যখন চেকিং করতে যাচ্ছে তখন বলছে, স্যার কাস্টমারকে চিঠি যখন দেখাতে বললাম সেই চিঠিটা সিল প্যাকই আছে, খোলেনি। সেইভাবে আমাকে দেখাচ্ছে যে যখন আমি 236 চাইছি বা 472 টাকা মানে পাইপ দিয়ে চাইছি, তখন সে তো আকাশ থেকে পড়ছে, কিসের টাকা। গ্রাম এরিয়ার একটা সমস্যা, তারা জানে না, তাদের অ্যানাউন্সমেন্ট তারা যতটা শুনবেন মনোযোগ দিয়ে, ততটা মনোযোগ দিয়ে তারা চিঠিটা পড়বেন না বা ততটা গুরুত্ব দেবেন না। ক্লিয়ার? এটা থাকবেই, গ্রাম এরিয়ায় অ্যানাউন্সমেন্ট হবে বা ডেলিভারি ম্যান আপনাকে পণ্য সহযোগিতা করবে। আর আরবান এরিয়ায় আপনার চিঠি যাবে, সেখানে কাস্টমার ম্যাক্সিমাম এডুকেটেড, তারা এখানেও পাবেন, বস্তির কাস্টমার পাবেন না এরকম নয়। সমস্যা হয়ে থাকে তা হবে সমস্যা হবেই, সমস্যা নিয়েই চলতে হবে। অ্যানাউন্সমেন্ট আগে করেছে বলছেন, হুম, ভুলে গেছে কাস্টমার, হ্যাঁ ভুলে গেছে কাস্টমার। অবশ্যই ভুলে গেছে, এটা হ্যাঁ, পুনরায় আবার করা প্রয়োজন। আমি যাওয়ার আগে অন্তত সম্ভব আমি নয়, যখন সম্ভব নয়, তাহলে তো কাস্টমার বলবে 5 বছর আগে করে গেছে, তাই জন্য তো কল করে যাচ্ছেন আপনি, কল লিস্ট আমার কাছে থাকবে, কাস্টমার ডিটেলস আপনার কাছে থাকবে। তাহলে অসুবিধা নেই। অফিস আমি হয়তো মানে অফিসের কথা বললাম যে আমার যে ডিলার ওই সারদা রামকৃষ্ণ সারদা, হ্যাঁ, তার কাছ থেকে নিশ্চয়ই থাকবে। আমি তো বললাম আপনার অনেকেই বুঝবেই না ব্যাপার যে এটা কি। আমি বললাম, আপনার ডিলারের সাথে আপনি কন্ট্যাক্ট করুন, জিজ্ঞাসা করুন যে ডিলারের সাথে নয়, ডিলারের সাথে নয়, আপনি এসপি তে কন্ট্যাক্ট করুন না, টোল ফ্রি নাম্বারেই ফোন করে জিজ্ঞেস করুন না কি আছে। অনেক আছে ওই টোল ফ্রি ব্যাপারটাও তো বোঝে না। হ্যাঁ, সে ডিলার, আপনি আপনার সারদা রামকৃষ্ণ সারদাকে কেউ চিনবে না, আপনাকে কে চিনবে? চিনবে কাকে? ডেলিভারি ম্যানকে, গ্রামের কাস্টমার, বুঝুন। হার্ডলি তাদের দৌড় ডেলিভারি ম্যান অব্দি, তার নয়, ডেলিভারি ম্যান অব্দি পৌঁছায় না অনেক কাস্টমার। ডেলিভারি ম্যানের আবার এজেন্ট থাকে, রুরাল এরিয়ায় ডেলিভারি ম্যান আবার এজেন্ট রেখে দেয়, তাকে চেনে, সে বললে চেকিং করবে। ডেলিভারি ম্যানকে অনেক লোক চেনে না। ডেলিভারি ম্যান কি করে, আসে সপ্তাহে একবার করে, এসে যে কটা সিলিন্ডার দিবি রে ফাঁকা, বললো 20টা দিচ্ছি, 20টা সিলিন্ডার তুললো, 20টা দিয়ে দিল ওকে, 20টা বিল ওকে ধরিয়ে দিল, পয়সা নিয়ে দিল, গল্প শেষ। ক্লিয়ার? এই যারা এজেন্ট আছে, মিডলম্যান আছে, সবাই আপনাকে হেল্প করবে, নো ইস্যু দ্যাট। কিন্তু দিনের শেষে ডিলটা কাস্টমারের সাথে আপনাকে করতে হবে, তারা করে দেবে না। ডান? আর ইস্যু থাকবে, ইস্যু ছাড়া কাজ হবে না। কোথায় ছিলাম তাহলে? কত অব্দি বললাম? আপনার এই কত নম্বর পয়েন্টে কি থাকে? কত নম্বর পয়েন্টে কি থাকে? ম্যারিটাল ইন্সপেকশন থেকে গেলাম। ম্যারিটাল এবার বলছে কাস্টমার ম্যারিটাল ইন্সপেকশন করবো না, না করলে কি হবে? কি হবে না করলে? দেখুন স্যার, এখানে যদি কোনো কাস্টমার বলে যে ম্যান্ডেটরি ইন্সপেকশন আমি করবো না, তবে কিন্তু আমাকে এটা বলতে হবে যে কেন করাটা জরুরি। তারপরে যদি কাস্টমার বলে, আমি বলছি করবো না, বলুন আমাকে, তখন আমাকে কনভিন্স করতে হবে। দেখুন, করুন আমাকে কনভিন্স। দেখুন এটা তো আপনার সেফটির জন্যই আমরা যাচ্ছি, আমরা তো আর এগিয়ে যাচ্ছি না। এটা আপনার 5 বছরে একবার হয়, তখন আপনাকে যে 236 টাকা পেমেন্ট করতে হচ্ছে তার এগেইনস্টে মানে আমরা চেক করে আসবো। তাতেও হবে না, তাতেও না মানে আমার বোঝানোর দায়িত্বটা তো মনে হবে না। বোঝান বোঝান বোঝান। হ্যাঁ, তো আপনি যে 236 টাকা 5 বছরে পেমেন্ট, আপনি যেটা বললেন যে পার ডে আপনার হিসেবে 3 টাকা, তো সেটা আমি কাস্টমারকে বোঝাবো। আমাকে বোঝান না ভাই, আমি কাস্টমার, ধরুন আচ্ছা স্যার, কাস্টমার ডিটেলস আপনাকে অলরেডি দিয়েছি, দেখুন ওটাকে উল্টান।
প্রথম পেজে যান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন উপরে কাস্টমার ডিটেলস। তন্ময় শাহ। হ্যাঁ বলুন, আমি তন্ময় শাহ। মিস্টার শাহ, যেটা বলছিলাম কি এটা এটা ম্যান্ডেটরি ইন্সপেকশন আমরা কেন করি, কারণ আপনার সেফটির জন্যই আমরা করি প্রথমত, যাতে আপনার কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায়। আর এটা আপনার 5 বছরে একবার হয় স্যার। তো এটা আপনাকে আপনাকে বেশি হ্যারাসমেন্ট করা হবে আমার না। দরকার নেই। কি হ্যারাসমেন্ট করতেছেন আপনি আমাকে? না, আপনাকে বেশি হ্যারাসমেন্ট করা হবে না স্যার। আমরা কেন হ্যারাসমেন্ট করতে চাইছিলেন কি আপনি আমাকে? না, একদমই না। হ্যারাসমেন্ট করা হবে না মানে? আপনাকে জাস্ট বলার জন্য বলছি। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে চেকিং না করলে হ্যারাসমেন্ট করবেন আমাকে? হ্যারাসমেন্ট করব আপনাকে বলছি না, আমি কি আপনার বলছেন? বেশি সময় নেব না। সেটাই আমি বলতে চাইছি আপনাকে। আচ্ছা, আপনার বেশি সময় নেব না। এখানে আপনি একটা ডিলিং করছেন, ডিলিং এর সময় এমন কিন্তু কিছু ওয়ার্ড ইউজ করবেন না যে ওয়ার্ডটার এগেইনস্টে আপনি পরে চাপে পড়তে পারেন। ঠিক আছে? ডিলিং এর ক্ষেত্রে এটা কিন্তু মানে পাবলিক রিলেশনের ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস। আমি এমন কিছু ওয়ার্ড ইউজ করব না যে ওয়ার্ডটা দিয়ে পরে আমাকে কাস্টমার চেপে ধরতে পারে। ঠিক আছে? আর স্লাইং তো নট অ্যালাউড। কাস্টমার স্লাইং ইউজ করতেই পারে, আপনি তার রেকর্ডিং করে আমাদেরকে দিন, ওকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর দায়িত্ব আমাদের। কিন্তু আপনার মুখ থেকে যেন অন ডিউটি টাইম একটা কিছু না বেরোয়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। সাসপেন্ড করব, এবং পরে সাসপেনশন যে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। ক্লিয়ার? বলো আপনার ডেলি আমি সেখানে মানে কাস্টমার ডিটেলস আছে ওর কাছে, বলো। এটাও তন্ময় শাহ? হ্যাঁ, দুটি তন্ময় শাহ? ওকে চলুন, তন্ময় শাহ। আমি এইচপি গ্যাস ইয়ে থেকে আসছি, ম্যান্ডেটরি এটা করতে হবে। যদি বাধা দেন তখন মানে বাধা দিলেও হবে না, এটা গভর্নমেন্ট আমি বাধা দিচ্ছি কোথা থেকে? আপনাকে বাধা দিলাম আমি? এটা দেননি, কিন্তু কিসের চেকিং? গ্যাসের ম্যান্ডেটরি চেকিং, এটি ম্যান্ডেটরি চেকিং মানে? বাধ্যতামূলক চেকিং করতে হবে আপনার। আমি কেন করব? সুরক্ষা কতটা কি আছে? করে দিন চেকিং, কে বারণ করেছে? এই তো গ্যাস আছে, করে দিন। এটা তো তিনি যদি এরকম সহযোগিতা করেন, হ্যাঁ হ্যাঁ করে দিন, কিন্তু টাকা পয়সা দিতে পারবে না। এটা তো ম্যান্ডেটরি দিতেই হবে। কেন দিতে হবে? চেকিং করতে আপনি এসছেন, আপনি এসছেন তো, আমি আপনাকে ডেকেছি? আমি আপনাকে ডেকেছি কি? ডাকেনি? তাহলে আপনি নিজের দায়িত্বে এসছেন, টাকা আমি কেন দেবো? আপনি আমার গভর্নমেন্টের জিনিস ইউজ করছেন। আপনি আপনার গভর্নমেন্টের জিনিস ইউজ করছি মানে আমার গভর্নমেন্ট নয় ওটা? ওটাই মানে আমার গভর্নমেন্টের মানে জিনিসের আপনি জিনিস আপনার আমার নয়, গভর্নমেন্টের জিনিস ইউজ করছেন। গভর্নমেন্টের জিনিস ইউজ করছেন, তো এটা গভর্নমেন্টের রুল। আপনি তার জিনিস মানে গভর্নমেন্টের জিনিস ইউজ করছেন, এটি বাধ্যতামূলক করা আছে যে আপনাকে চেকিং করাতেই হবে এবং এই পেটা দিতে হবে। কারণ হলো, কিন্তু অতটা মশলা পেলাম না। ঠিকই আছে প্রথম দিকে, বলুন। কারণ স্যার এটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, হুম। যেটা এইচপি বা যাই হোক যে কোনো গ্যাসের আমরা যেটা করি সেটা ম্যান্ডেটরি চেক আমরা করি, কারণ আমরা দেখি যে আপনার কিচেন অ্যাপ্লায়েন্সে মানে আপনার গ্যাস এবং আপনার কিচেনে সবকিছু ঠিকঠাকভাবে আপনি ইউজ করছেন কিনা, সেটা আমাদের দায়িত্ব স্যার আপনার বাড়িতে গিয়ে একবার চেক করে দেবো। হুম। আর অ্যাজ পার গভর্নমেন্ট রুলস স্যার এটা 5 বছরে একবারই হয়, আর আপনাকে 236 পেমেন্ট করতে হবে, যেটা আপনি যদি হিসাব করে দেখেন পার ডে হিসাবে 3 টাকা করেই পড়ছে। আর সেখানে পার মান্থ পার মান্থ হিসাবে আপনার 3 টাকা করেই পড়ছে, খুব একটা বেশি 3 না। টাকা দিয়ে নেবে মানে 4 টাকা পড়ে পড়ছে। 4 টাকা করে পড়ছে, খুব একটা বেশি না স্যার। আর এটা আপনার সেফটির জন্যই আমরা করছি। তো এখানে স্যার আপনি অবভিয়াসলি আমাদের তরফ থেকে চিঠি পেয়েছেন স্যার, আমি আশা করি আপনি চিঠিটা পড়েওছেন। তো কাইন্ডলি আপনি ওখানে সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। সেফটি প্লাস আপনার ইন্স্যুরেন্স, সেফটি প্লাস সিকিউরিটি, সেফটি প্লাস সিকিউরিটি, ইন্স্যুরেন্স ইজ দ্য লাস্ট পার্ট। আমরা কনভেন্সের সময় কখনোই তার ইন্স্যুরেন্স দিয়ে কনভেন্স করার চেষ্টা করব না। গ্রাম এরিয়ায় অবশ্যই আপনি ইন্স্যুরেন্স ইউজ করতে পারেন, কিন্তু সিস্টেমেটিক। ঠিক আছে? না হলে কি করবে, গ্রামের লোক তো অনেক বড় বুদ্ধিমান, ওরা ওরা কি করবে যে এক্ষুনি আমি গ্যাসে যাচ্ছি, তুমি বিলটা কাটো, বিলটা কাটো, আমি এক্ষুনি যে গ্যাসটা আগুন ধরে যাবে, না দিন ক্ষতিপূরণ। ঠিক আছে? কাস্টমার বহুত রকমের হবে, সেটা করবে না বেসিক্যালি, কিন্তু করে মুসলিম ফুসলিম হলো এরকম ধরনের উগ্র ফুগ্র আছে তো দু একটা, জঙ্গি পার্টি বলা মুশকিল। নেই তো মুসলিম আমাদের মধ্যে কেউ। যাই হোক, ওরা ওরকম কিন্তু অল্প শিক্ষিত লোকজন গ্রামের যে শুধু মুসলিম করবে এরকম অনেক সমস্যার সম্মুখীন করতে পারে আপনাকে। তো সেক্ষেত্রে সতর্কর সাথে কাজ করতে হবে না, বুক ফুলিয়ে কাজ করবেন। হ্যাঁ, বাক্য ঠিকঠাক প্রয়োগ করতে হবে এবং সিস্টেমেটিক প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে রিফিউজাল। কাস্টমার বলছে আমি চেকিং করব না, তো আমাকে কথা বলতে হবে পয়েন্টে।
প্রথমত আমরা যখন ইন্সপেকশনের ক্ষেত্রে যাব তখন আমরা দুটো জিনিস খেয়াল রাখবো, এক হচ্ছে পয়েন্টে কথা বলবো, সেকেন্ড হচ্ছে কম কথা বলবো। বাবার শত্রু নেই, ছোটবেলা থেকে শুনে এসছি তো আমরা, বাবার শত্রু আছে নেই, যে কথা বলতে পারেন তার কোনো শত্রুও নেই। তো কম কথা বলবো এবং কি করব, পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। তো কাস্টমার বলছে আমি চেকিং করবো না, কি বলছে, আপনি যখন বলছেন আমাকে চেকিং করবো না, আপনার যত রকম নেগেটিভিটি আছে আমাকে সেই কোশ্চেনগুলো করবেন। ক্লিয়ার? আমাকে বলছেন কি আপনি চেকিং করবেন না, আমি বলছি কেন করবেন না, কারণ কারণ আমি আমার কোনো দরকার নেই, আমার মানে কিচেনে সবকিছু আমি জানি, আমি তো ইউজ করছি, তো আমি সবকিছু জানি ঠিকঠাক আছে, তো আপনি কেন checking আপনার করবেন? দরকার নেই, আমার দরকার নেই। না আপনি দরকারের জন্য চেকিং করতে আসেনি, আমরা আপনার নিড বলে তো আমি আসেনি এখানে, এসছি কি আমার নিড বলে আমি বলছি না, কিন্তু মানে আমি করাতে চাইছি না এই মুহূর্তে। এটা তো স্যার ম্যান্ডেটরি করতে হবে। তো এইখানে তো মানে এটা ম্যান্ডেটরি করতে হবে আপনি বলছেন, তো তখন তো কাস্টমার কনজিউমার বলতেই পারে স্যার যে এটা আপনি আমার বাড়িতে ভিজিট করেছেন, তো এটা তো আমার মানে আমি যেটা বলবো সেটা আপনাকে শুনতে হবে। না স্যার শুনতে পাবে না আমাকে, কারণ হচ্ছে আপনি যে গ্যাস কানেকশন ব্যবহার করছেন তার সিলিন্ডার এগুলো কার প্রপার্টি, সেটা গভর্নমেন্টের প্রপার্টি মানছি, তার যে রুলস রেগুলেশন আছে সেটা তো আপনাকে মানতে হবে স্যার। সেটাই মানছি। আপনি আপনি প্রপার্টি যে ইউজ করছেন, আপনার যে প্রপার্টি থেকে কোনো রকম ক্ষতি যদি হয় দায়িত্ব তার, সে যদি দায়িত্ব নেবে কিসের উপর ডিপেন্ড করে নেবো, বা আমরা যে দায়িত্ব নেবো কিসের উপর ডিপেন্ড করে নেবো। আমি তো আপনার রান্নাঘরেই আপনি ওকে দেখা দেন না আমাকে কোনো অবধি, আমি তো আপনার কন্ডিশন ভেরিফাই করতে পারলাম না, কালকে ভগবান না করে যদি একটা গ্যাস থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় দায়িত্ব কে নেবে, আপনি নেবেন কি? এরকম ভাবে আমরা কথা বলতে পারি? অবশ্যই করতে পারেন, কেন বলতে পারবেন না? আপনি পয়েন্টে কথা বলছেন, কোনো রকম ইলিগাল কথা বলেছেন এখনো অবধি? আমি বলেছি কি এখনো অবধি? তো পয়েন্টে বলতে পারেন, আপনি অবশ্যই বলতে পারেন। এটা তো আপনার মানে একদিক দিয়ে তো মানে আমি প্রেশার ক্রিয়েট করছি ওনার উপর। করতে হবে, কারণ প্রেশার ক্রিয়েট করছেন মানে? মানে গ্যাসটা আমি যখন বলছি মানে আপনাকে আপনি করাতেই হবে। প্রেশার ক্রিয়েট করার আগেই তো কাস্টমার বলে আমি করবো না, তো ডিরেক্টলি ডিনাইট করেছে, মানে ভায়োলেন্স করেছে, সে রুলসকে ভায়োলেন্স করলো, তো তার ক্ষেত্রে আমি তাকে বোঝাবো, বোঝানোর জন্য আমাকে যা যা করতে হয় তাই করবো, উইদাউট স্লাইংস, উইদাউট চিল্লিয়ে, মানে অভদ্রতা না করে ভদ্রতার মধ্যে দিয়ে যা যা করা যায় তাই করতে পারবো। মানে আমি বলতে পারবো এরকম ভাবে। অবশ্যই বলতো ইউ আর অথরাইজ পারসন। তাহলে তাহলে ঠিক আছে। ব্যাংক কারণে কাস্টমার যদি আমাদের ওভেনটা নিচে রাখে তাকে তো উপরে তোলাতেই হবে, কিছু করার নেই। সেই মুহূর্তে তাকে তো টেবিল জোগাড় করতে পারবে না, সেই মুহূর্তে আপনি তুলুন, আপনি তুলে রাখুন। আপনি এখন কি তুলতে পারবেন? টেবিল আছে এরকম, আপনার গ্রামের একটা ক্ষেত্রে বলে দিচ্ছি, আপনি কি এখন টেবিল জোগাড় করতে পারবেন? তাহলে উপরে ফটোগ্রাফস উঠবে, যদি বলেন না জোগাড় করতে পারবেন এইভাবে ফটোগ্রাফস তুলবো, 7 দিন টাইম দেবো, 7 দিনের মধ্যে উপরে তুলে অফিসে যে ফটোগ্রাফস তুলে নিয়ে অফিসে চলে আসবেন আমাদের, নাহলে কিন্তু পরের সিলিন্ডার বুক করতে পারবেন না। এরকম ভাবে তো বলতে ওপেন ওপেন বলতে হবে, না হলে তো তারা গুরুত্ব দেবে না। ঠিক আছে? ফার্স্টে বলবেন গ্রামের ইয়ার ক্ষেত্রে অফার দেবেন যে আপনি কি এখন টেবিল জোগাড় করে এটাকে উপরে তুলতে পারবেন বা কোনো রকম ভাবে উপরে রাখতে পারবেন, আমি আপনাকে টাইম দিচ্ছি, আমি পাশের বাড়ি চেকিং করে আসছি, আপনি এটাকে উপরে রাখুন। না আমি এখন করতে পারবো না, নো ইস্যু, আমি এভাবে ফটোগ্রাফ তুলে আমি আপলোড করে দিচ্ছি সিস্টেমে, আপনি এটা 1 সপ্তাহের মধ্যে আপনার টেবিল কিনে হোক বা যে কোনো হোক আপনি এটাকে উপরে তুলবেন, তুলে আমাদের ফটোগ্রাফস তুলে নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, আর না হলে অফিসে এসে ফটোগ্রাফস দেখাবেন, তারপর এটা ঠিক হবে, নাহলে কিন্তু ঠিক হবে না, নাহলে কিন্তু নেক্সট সিলিন্ডার যাবে না। ওপেন, ক্লিয়ার? আরবান এরিয়ার ক্ষেত্রে যদি লো ক্যাটাগরি কাস্টমার হয় আপনি এরকম করতে পারেন, হাই ক্যাটাগরি কাস্টমার হলে তাকে রিকোয়েস্ট করলে অটোমেটিকলি সে মুভ হয়ে যাবে। Yes, sir. রিকোয়েস্ট করতে হবে। হাই ক্যাটাগরি কাস্টমার মানে ক্যাটাগরি আমরা বুঝবো পরের দিন, ক্যাটাগরিতে যখন বুঝবো তখন কোন ক্যাটাগরি কাস্টমারকে আপনি কি বলতে পারবেন সেটা আমরা দেখবো। সব ক্যাটাগরি কাস্টমারকে আপনি একইভাবে ডিল করতে পারেন না, ঠিক আছে? ক্যাটাগরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রামের ক্ষেত্রে ক্যাটাগরি ভেরি ইম্পর্টেন্ট। একটা এরিয়ার মধ্যে দেখবেন একটা বড় দোকান, বড় একটা বাড়ি আছে, বাগান বাড়ি, হ্যাঁ, সেখানে কোনো শহরের বাবু যে থাকে, সেই বাবুকে যদি আপনি হুমকি দেন, বাবু দেখা গেল কোনো আইএস অফিসার হয়ে গেল, বা কোনো আইপিএস অফিসারের সার্গেত হয়ে গেল, তো সে দেবে কমপ্লেন ঠুকে, তো সে জানে ওই যে আমরা পাবলিক গ্রিভেন্স জানি না, আমরা পিএমও জানি না, তারা জানে, তারা ঠুকে দেবে, একটা টুইট করে দেবে বা একটা করে দেবে, ব্যাস হয়ে গেল, আমাদের রাতের ঘুম উড়ে গেল। ঠিক আছে, তো কাস্টমার ক্যাটাগরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা কালকে দেখবো, পরের দিন দেখবো। ক্লিয়ার? তো মইজের এখানে সমস্যা কি আছে, আমাকে পয়েন্টটা দেখুন, আমাকে কে বলছে কাস্টমার যে আমি চেকিং করব না, তো আমাকে ফার্স্ট জিজ্ঞেস করতে হবে, কারণটা জানতে হবে, কেন করতে চাইছেন না আপনি, কারণটা বলবে কাস্টমার, কি কারণ বলতে পারে, টাকা নেই, তাই তো? টাকা নেই কি, বাড়িতে মহিলারা থাকলে বলবেন
বাড়িতে মহিলা থাকলে আমি না, চাই না আপনি ঢুকে আমার কিচেন চেক করুন। রাইট, ভালো, শহর এরিয়ার ক্ষেত্রে পাবেন আপনি। বাড়িতে মহিলা একা আছেন, যে আমি ওখানে ঢুকতে আপনাকে অ্যালাউ করবে না, ওয়ান ইয়ার সিকিউরিটি পারপাস। সিকিউরিটি পারপাস দেখালে আপনি ওখানে হেল্পলেস, কিছুই করার নেই আপনার। কি অপশন আছে ওখানে আপনাকে? ID আইডি কার্ড দেখে কিছু হবে না, আপনি তো বাড়িতে ঢুকতে পারবেন আইডি কার্ড দেখিয়ে যে আপনার ওখানে ওনার কোনো রকম ইনসিকিউরিটিটা সিকিউরিটি হয়ে যাবে তার তো মানে নয়। হয়ে যাবে কি? না। তাহলে কত ফেক আইডি পাওয়া যায়, এরকম অনেক ডাইরেক্ট দেবে আপনাকে, তাই তো? তখন আমাকে কি অফার দিতে হবে তাকে? আমার কি লাগবে কিচেন থেকে? ফটোগ্রাফ। ফটোগ্রাফস। আপনি ফটোগুলো তুলে নিন। ফটোগ্রাফস তুলে কোনো অসুবিধা নেই ম্যাম, আমি এখানে দাঁড়াচ্ছি আপনার এখানে। হ্যাঁ, আমি বাইরে আছি। আপনি জাস্ট আমার মোবাইল দিয়ে একটু কাইন্ডলি ফটোগুলো ক্লিক করে দিন, এটাই আমার কাজ। আমি দেখে নেবো যে সবকিছু ঠিকঠাক আছে, আমি এখান থেকে চলে যাবো। আমি এখানে চলে যাবো না, আমি এখান থেকে রিপোর্ট করে দেবো। এখান থেকে রিপোর্ট করে দেবো, আপনার ফটোগুলো আপলোড করে দেবো এবং আপনার যে 236 পেমেন্টটা হচ্ছে আপনি প্লিজ কাইন্ডলি করে দিন। ক্লিয়ার? রুরাল এরিয়ার ক্ষেত্রে তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় না, কারণ ওদের তা হা করলে পুরো হাওড়ার লোক চলে আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি এরকম কোথাও আসে সিচুয়েশন, সেক্ষেত্রে আপনি সেম, আপনি, আমার তো আপনার কিচেনে যাওয়ার দরকার নেই। আপনি যদি বলেন আমার কিচেনে আপনি অ্যালাউ করবেন না, গ্রাম এরিয়ার দিকে পাবেন ঠাকুরের রান্না হয়, তো আমি ওখানে আপনাকে অ্যালাউ করবো না। হ্যাঁ, ঠিক আছে, গ্রামের দিকে পাবেন। এটা যদি কাস্টমার যদি নিজের থেকে আমার মোবাইল বলে থেকে দেবেন। ছবি তুলে নেয়, কোনো অসুবিধা নেই তো? না, আপনি দেখিয়ে দেবেন কিভাবে তুলতে হবে। তাহলে ঠিক আছে, 4টা ফটোগ্রাফ লাগবে, তো 4টা ফটোগ্রাফ তুলে দেবেন, আপনি ওখান থেকে রিপোর্ট বানিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে। কাস্টমার 236 আপনাকে পে করছে, 4টা ফটোগ্রাফ আপনাকে তুলে দিচ্ছে, ব্যাস হয়ে গেল, কোনো ইস্যু নেই, আপনি করতে পারেন। ওকে, আচ্ছা, আর কি রিফারেল কস্ট থাকতে পারে? বাড়িতে অসুস্থ লোক থাকে, হুম। হতেই পারে, হুম। বা অসুস্থ লোক থাকে বলতে? অসুস্থ না, ছেলে বাড়িতে নেই, বয়স্ক লোক আছে বাড়িতে, ছেলে নেই, হ্যাঁ, তো আপনাকে অ্যাটেন্ড করার মতো পার্সন নেই, সেক্ষেত্রে ছেলেদের সাথে কোঅর্ডিনেট করবেন, যে যিনি, যার সাথে উনি বলছেন যে নেই, যার অনুপস্থিতির জন্য চেকিংটা হচ্ছে না, যদি চিঠি যায় বা আপনার যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, বা যদি ডেলিভারি ম্যান বলে দেয় আপনাদের এরিয়ার ক্ষেত্রে আগে থেকে যদি বলে রাখে, সেক্ষেত্রে আপনি যখন ছেলেকে বলবেন এই সেম কথাটা, অটোমেটিকলি তারা বলবে ঠিক আছে দেখিয়ে দাও, ঠিক আছে? আপনার ক্ষেত্রে তো বলবেই দেখিয়ে দাও। তো সেক্ষেত্রে বয়স্ক লোক অনেক সময় এটাকে ইগনোর করার চেষ্টা করে, কারণ তাদের মাইন্ড হচ্ছে ওল্ড মাইন্ড। তারা কি করবে, যে 236 টাকা চলে যাচ্ছে তারা সেটা দেখছে, বেনিফিটটা দেখছে না, বা দেখবেও না, বোঝালে হাজার বোঝালেও দেখবে না। তো সেক্ষেত্রে আপনি ওদের সাথে ডিল করার দরকার নেই, আপনি ডিরেক্টলি যার এক্সকিউজ দিচ্ছেন তিনি, তার সাথে বাই ফোনে কথা বলে নিন। ক্লিয়ার? অটোমেটিক্যালি কাস্টমার কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তার সঙ্গে কথা বলে নিলাম, তিনি রাজি হয়ে গেলেন। তিনি রাজি হয়ে গেলেন, বা তিনি রাজি হবেন, বা তিনি বলবেন না ওনারা পারবেন, যদি খুবই বয়স্ক হয় তাহলে বলবেন ওনারা পারবেন না, আমি অমুক দিন থাকবো, আপনি অমুক দিন কাইন্ডলি একটু আসুন। এরকম করা যাবে তো, মানে একদিন? করা যাবে না, কিছুই করা যাবে না। তো যখন বলবে আমি অমুক দিন আপনি আসবেন, তখন কাস্টমারকে বলবেন স্যার উনি লিখতে পারেন তো, লিখে দিতে পারবেন তো, একটু এটাই ওনাকে একটু বলুন না লিখে দিতে। যেই আপনি বলবেন স্যার ওটাকে একটু লিখে দিতে বলুন, কোনো এডুকেটেড কাস্টমার কোনো ডকুমেন্টস আপনাকে দিতে চাইবে না, রিটার্ন আপনাকে দিতে চাইবে না, তখনই বলবেন ঠিক আছে আপনি করে নিন। বা রেগে বলবে না, কোনো রিটার্ন ফিটার্ন দিতে পারবেন, চলে যায় না, আমি বুঝে নেবো। তখন তখন কি? তখন কিছু নয়, স্যার এটা ফাইনাল ডিসিশন তো, তাহলে আমরা রিপোর্ট করে দিচ্ছি, আপনি তাহলে উইথিন 2 ওয়ার্কিং ডেজের মধ্যে গ্যাসের অফিসে দেখা করে নেবেন, ঠিক আছে? এবার ফোনটা কেটে দিলেন, দেওয়ার পরে ওনার বাড়ির লোক যিনি আছেন তাকে দিয়ে ডিক্লারেশন ফর্ম থাকে মতো সাইন করে নিলেন, ব্যাস হয়ে গেল। আমি আমার ওনার কানেকশনের সাথে যা ইচ্ছা করতে পারি, ফুটবল খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, ভলিবলও খেলতে পারি কানেকশনের সাথে, যে ডিক্লারেশনে সাইন করলো মানে কানেকশন আমার, অন্য আর। যারা এরকম ডিনাই করবে তাদেরকে দিয়ে ওই ফর্মটা সাইন করে দিন। ফর্ম সাইন করাবেন না, ফার্স্ট রিটার্ন কপি চাইবেন। রিটার্ন কপি চাওয়ার পরে উনি যখন রেগে মেগে ফোনটা কেটে দেবেন, তখন আপনাকে কি করতে হবে, কাস্টমার ডিক্লারেশনটা সাইন করে নিতে হবে বাড়ির লোককে দিয়ে। যদি ডিক্লারেশন সাইন করে খুব ভালো কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে করবে না, না করার পরে আপনার কাছে অপশন থাকবে, প্রবলেমস আমাদের গ্রুপ থাকে, যেখানে আপনার ডিলার থাকবে, এসপিসিএল অফিসার থাকবেন, আমরা থাকবো, ঠিক আছে? তখন ওই কাস্টমারের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে হবে, প্রবলেমসটা লিখে ডিসক্রাইব করে কি সমস্যা হয়েছে, কি কাস্টমারের ফটো তুলে, কাস্টমারের সমস্যাটা টাইপ না না ওটা আপনি যে স্ক্রিনশট কিসের নেবেন, কাস্টমার ডিটেলস এর অ্যাপস চলবে তো আপনার মোবাইলে, আচ্ছা সেই অ্যাপসের মধ্যে স্ক্রিনশট নেবেন, নিয়ে ওটা ডিসক্রাইব করে লিখবেন কি সমস্যার কারণে চেকিংটা হলো না, সেটা লিখে আমাদের প্রবলেমস গ্রুপে পাঠাবেন, পাঠানোর পরে সেটা হাইলাইট হবে,
বুঝতে পারলাম? ভায়োলেট হওয়ার পরে আমরা কাস্টমারের সাথে কোঅর্ডিনেট করব, কি সমস্যা আছে দেখবো, দেখে সেই অনুযায়ী কনজিউমারকে আবার কল করব, কল করে তার ডিটেলস নেব, কি সমস্যা আছে, কেন হয়নি, কি জন্য হয়নি। যখন একটার জায়গায় দুটো কল যাবে অটোমেটিকলি কাস্টমার কনভার্ট হবে। দ্যাট ইজ দ্য সিস্টেম। ক্লিয়ার? এবং এটা এইগুলো যে আসবে এগুলো পার্সেন্টেজ ইজ ভেরি লো। তোমার চিঠি যাওয়ার পরে কাস্টমার পার্সেন্টেজ 99% ওখানে কনভেন্স। একটা ইস্যু হবে হাজব্যান্ড ওয়াইফ বা দুজনেই কাজ করেন, সেক্ষেত্রে যে একটা সানডে কনভার্ট হবে বা স্যাটারডে কনভার্ট হবে সেটা আপনাদের করতেই হবে, ওটা কিচ্ছু করা যাবে না। ওক্ষেত্রে না রিটার্ন কপি আপনি কালেক্ট করতে চাইবেন বা অন্য কিছু করতে চাইবেন, কিন্তু বাড়িতে যদি মেম্বার থাকে, আবার বাচ্চা নয় মানে মাইনর নয়, 18+ যদি কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু যদি মাইনর কেউ থাকেন তাকে আবার কিন্তু প্রেশারাইজ করবেন না। মাইনর বাদ দিয়ে যদি ওল্ড এজেও কেউ থাকে, প্রপার কন্ডিশনে আছে, হ্যালো, হ্যাঁ বলুন। হুম 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 হুম। আমি তো নেই অফিসে, ট্রেনিং সেন্টারে আছি, যে দেখে বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে পাইপটা রিটার্ন করে দিচ্ছি আপনাকে, যখন সেল হবে তখন নিয়ে নেবো। হ্যাঁ, পাইপ না ছিল না আমার তো, ইয়ে ফর্ম ফিল আপ করেছি, আপনি দেখুন ওখানে, ডিউ ডেট না থাকলে কি করে। সার্ভিসটা কাস্টমারের মধ্যে দুটো তো সম্ভব নয়, ওর মধ্যে আরো 2-3 ছিল, তারা নেবে না এখন, কি করবেন আপনি, না নিলে তো জোর করে। হ্যাঁ পাঠিয়ে দেবো নেক্সট টাইম থেকে, আপনি বলছেন যেহেতু। হুম 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 হুম। না ম্যাম, আমাদের ক্রেডিট করার কন্ডিশনে আমরা এখন নেই, ঠিক আছে। আমরা আপনার পাইপ যেটা আছে সেটা রিটার্ন করে দিচ্ছি, আর আপনারা যদি ক্রেডিটে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউটর আমাদের ক্রেডিটে দিতে দেয়। হ্যাঁ, তো না হলে। হুম, না, আমরা যতগুলো ডিস্ট্রিবিউটর ম্যাম কাজ করি, অল ডিস্ট্রিবিউটর আমাদেরকে ক্রেডিটে দেয়, এবং 1-2 পিস দেয় না, 50, 60, 70, 100 যা চাওয়া হয় তাই দেয়। ঠিক আছে। হুম, হতে পারে আমার পক্ষে পেমেন্ট দিয়ে আপনাকে পাইপ দিয়ে কিনে নেওয়া আগে থেকে সেটা সম্ভব নয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ডান। কোনো ইস্যু আছে? ভিডিও প্রত্যেকে ভালো করে দেখবেন, দেখে অ্যানালাইসিস করবেন। একটা ওয়েবসাইটে লিঙ্ক পাঠানো হয়েছে, mylpg.in। mylpg.in এর মধ্যে 3টা সিলিন্ডার দেখতে পাবেন, এইচপি, ইন্ডিয়ান, ভারত। যে কোনো একটা সিলিন্ডারে ক্লিক করবেন, সেই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সেই ওয়েবসাইটের মধ্যে পুরোটা অ্যানালাইসিস করবেন, A to Z অ্যানালাইসিস করে দেখবেন কি আছে কি নেই। বলতে পারলাম, এটা কাস্টমারের নাম চেঞ্জ করতে হবে, তার কি প্রসিডিওর আছে, ঠিক আছে। একটা কাস্টমার মারা গেছেন, তার কি প্রসিডিওর আছে, ক্লিয়ার। একটা কাস্টমার শিফটিং হয়েছে, তার কি প্রসিডিওর আছে, পাবলিক ইন্স্যুরেন্স পলিসি কি জিনিস, কিভাবে ক্লেম করতে হয়, তার ডিটেলস পুরোটা ওখান থেকে পাবেন। এর সাথে আমরা যে ভিডিও পাঠিয়েছি আপনাদেরকে, সেই ভিডিও দুটো প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা অ্যানালাইসিস করবেন এবং নোট ডাউন করবেন। ওটা নিয়ে কালকে আমরা ফার্স্ট আলোচনা করব, কালকে মানে নেক্সট যে ট্রেনিং ডেট দেবে আপনাদেরকে সেটা, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট ট্রেনিংয়ে ঢুকবো, বুঝতে পারলাম। আর এর সাথে আরো দুটো ভিডিও আপনাদের অ্যাটাচ করে দেওয়া হবে, ঠিক আছে। দুজনের নাম বলুন তো আমাকে একটু।
মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 700 700 15 11 700 700 11 753 আপনার বলুন। গৌরব সুর। সুর বলুন। 8585 8585 036 036 115। 115। যে ভিডিওগুলো আগে পাঠানো হয়েছে সেগুলো আগে অ্যানালাইসিস করবেন, করার পরে আবার ভিডিও যাবে, সেই ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন। মানে সেই ভিডিওগুলো একটা সফটওয়্যার ট্রেনিং এ আছে, আর একটা হচ্ছে আমাদের সম্ভবত হোয়াটসঅ্যাপে কিভাবে রিপোর্ট সেন্ড করবেন সেটার আছে। বাকিগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। কটা পাঠানো হয়েছে? দুটো পাঠানো হচ্ছে। বাকিগুলো তাহলে বাকি মানে কিছু নেই, বা যা থাকবে পাঠিয়ে দেবে, চেক করে দেখে নেবেন পুরোটা, এবং পুরোটা অ্যানালাইসিস করবেন। করার পরে যদি আরো টাইম পান তাহলে গুগল বা ইউটিউব সব জায়গায় সার্চ করবেন ম্যারিটাইম ইন্সপেকশন, ম্যারিটাইম ইন্সপেকশন হলে পজিটিভ নেগেটিভ সমস্ত রকম ভিডিও পাবেন, কাস্টমার রিভিউরও ভিডিও পাবেন। প্রত্যেকটা কোম্পানি, এসপি ইন্ডিয়ান ভারতের 3টে কোম্পানিরও ভিডিও পাবেন। সব ভিডিও দেখে অ্যানালাইসিস করুন। করার পরে একটা পজিটিভ নেগেটিভ থিঙ্কিং আসবে, নেগেটিভই বেশি আসবে, যে সব ফ্রড, সেই নেগেটিভ থিঙ্কিং নিয়ে আসুন। সেই থিঙ্কিং থেকে যে কোশ্চেনগুলো বেরোবে সেই কোশ্চেনগুলো আগে অ্যানালাইসিস করবো, দেন পরের দিনের ট্রেনিং এগোবো। ক্লিয়ার? বুঝতে পারলাম? টাটা পাইবে। স্যার এটা একটু দেখিয়ে দিন না। কোনটা? এই যে আপনি এই ভিডিওটা পাঠিয়েছিলেন, মানে আমি এই ভিডিওটা পেয়েছিলাম, এখানে আপনার ইন্সপেকশন হচ্ছিল জাস্ট। এটা একটা আছে, উপরে একটা আছে। এইটা একটা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে লিঙ্ক। এইখানে লিঙ্কটায়, ওটাই তো বললাম। হ্যাঁ এটা আপনার ওই এইচপি, ওইটা মানে ওইটা কোথা দিয়ে ওই তো মিডল সিলিন্ডারটা প্রেস করুন। আচ্ছা ওছে মানে এই সিলিন্ডারগুলো প্রেস করে ডাইরেক্ট ওয়েবসাইটে হ্যাঁ, লিঙ্ক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বুঝতে পারলাম। ফিশিং লিঙ্ক বলেন। Thank you, sir. আর ক্লাস মানে কি মানে কালকে হবে নাকি পরে? জানি না ভাই, দেখতে হবে, শিডিউল দেখতে হবে। কালকে যদি হয় কালকেই করে দেবে, জানিয়ে দেবে অফিস থেকে আপনাদেরকে টেক্সট করে। কোনো সমস্যা আছে আপনার এমনি? না না না, তাহলে তো হয়ে গেল। ওই একটু ডক্টরের কাছে যেতে হবে, ওইটাই। জানিয়ে দেবে, যদি কালকে হয় কালকে আজকে জানিয়ে দেবে, আর যদি পরে হয় তাহলে কাল যেদিন জানাবে তার আগের দিন জানিয়ে দেবে, মানে যেদিন হবে তার আগের দিন জানিয়ে দেবে। ওকে? আপনার কোনো ইস্যু আছে? অ্যানালাইসিস করুন আর পরের দিন ডায়েরি নিয়ে আসুন, নাহলে কাজ হবে না। মেনে করে রেখে দিও।